ইচ্ছা করলেই যেমন মাল্টিপল ক্রপিং করা যায় না, যেমন আমরা প্রিন্সিপালস অফ ইন্টারক্রপিং, প্রিন্সিপালস অফ মিক্সড ক্রপিং করেছিলাম। তো এই ধরনেরই প্রি রিকুইজিটস অফ মাল্টিপল ক্রপিং। আমি যখন চিন্তা করব যে মাল্টিপল ক্রপিং করব, অর্থাৎ একই জমিতে একই সময়ে একের বেশি ফসল আমি ওখানে রাখবো, স্বাভাবিকভাবেই আমাকে চিন্তা করতে হবে যে এখানে অনেকগুলি জিনিস কনসিডারেশনের চিন্তা থাকবে। এই জিনিসগুলি যদি চিন্তা আমার মাথায় না থাকে, না করে আমি মাল্টিপল ক্রপিং এর দিকে চলে যাই, তাহলে ওখান থেকে যেই মাল্টিপল ক্রপিং এর যে অ্যাডভান্টেজটা আসার কথা, সেই অ্যাডভান্টেজটা আমরা পাবো না। তাই এই জিনিসগুলি প্রথমে আসবে, যে প্রি রিকুইজিটস অফ মাল্টিপল ক্রপিং। তারপরে আমরা ওখানে পড়বো যে বলছিলাম যে মাল্টিপল ক্রপিং এর এইগুলি ক্যালকুলেশন গুলি যদি করতে চাই, যেমন ধানের সাথে গম যোগ করলে কিছুই হবে না, তো তাইলে সেটা কিভাবে, আমাদের কি লাভ হবে না লোকসান হবে, সেটা কিভাবে আমরা তার ইভ্যালুয়েশন গুলি করতে হয়। কিছু কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা গুলি আমরা ওখানে জানবো যে কি কি ফর্মুলা দ্বারা মাল্টিপল ক্রপিং এর ইভ্যালুয়েশন করা হয়। তারপরে গিয়ে এই মাল্টিপল ক্রপিং রিলেভেন্ট কিছু টার্ম আছে, হয়তো কিছু কিছু টার্ম তোমাদের জানা, কিছু টার্ম নতুন হতে পারে। এই টার্মগুলি সম্বন্ধে একদম ব্রিফ আমরা একটু কিছু জানতে চেষ্টা করব, যাতে একেবারেই কেউ তোমাকে বলতে না পারে এই টার্মটা আমি কখনো শুনি নাই। হয়তো অনেকগুলি টার্ম থাকবে, সেগুলি তোমরা যখন মাস্টার্সে যাবে আরো ডিটেইলড ওখানে পড়ানো হবে। অ্যাটলিস্ট অন্তত একটু ওখান থেকে ইনফরমেশন দেওয়া, এটা কি। প্রথমেই যদি আসে যে প্রি রিকুইজিটস অফ মাল্টিপল ক্রপিং, দেখো ওখানে বলা আছে যে অ্যাভেলেবিলিটি অফ মোস্ট সুইটেড হাই ইল্ডিং এন্ড শর্ট ডিউরেশন ক্রপ ভ্যারাইটিস। আমার ভালো একটা ভ্যারাইটি লাগবে, এবং সেই ভ্যারাইটিটা অবশ্যই যদি হাই ইল্ডিং ভ্যারাইটি হয়, তাহলেই তার থেকে আমি রিটার্ন পেতে পারি। আমি ধরো একটা ব্রি ধান 89 আর ওখানে আমি নাইজার শাইল, এই দুইটা ধানের মধ্যে যদি একটা আমি মাল্টিপল ক্রপিং সিস্টেমে যাই, এটা জানা কথা যে নাইজার শাইল ধানের ফলন কম ব্রি ধান 89 এর তুলনায়, সো এখান থেকে আমি কম রিটার্ন পাবোই। এই জন্য আমার এখানে হাই ইল্ডিং ভ্যারাইটিও যখন চয়েস করা দরকার, একইভাবে আমরা ওখানে বলেছি যে ইন্টারক্রপ হতে গেলে আমাদের যে ইন্টারক্রপটা যেটা থাকবে, অর্থাৎ সাবসিডিয়ারি ক্রপ, কম্পেনিয়ন ক্রপ, যেটাই আমরা বলি না কেন, সেই ক্রপটা হতে হবে স্মল ডিউরেশনের। এবং শুধু সেই ক্রপটাই না, টোটাল যখন একটা আমরা যদি সিকোয়েন্সিয়াল ক্রপিং এর দিকে যেতে চাই, যেমন ডাবল ক্রপিং, ট্রিপল ক্রপিং, কোয়াড্রুপল ক্রপিং বলেছিলাম, সেখানে যদি কোয়াড্রুপল ক্রপিং হয়, 3টা 4টা বা 5টা ক্রপ আমরা একটা ইয়ারের মধ্যে সেট করতে চাই ওখানে, তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল ক্রপগুলির ডিউরেশন কম হতে হবে। সিঙ্গেল ক্রপ বা মনোক্রপ যখন করব, তখন সেই ডিউরেশনটার কোনো প্রশ্ন নাই, কারণ 1 বছর ব্যাপী আমাদের হাতে সময় আছে। এই 1 বছরের মধ্যে কোনো একটা ফসল আমাদের তার সুইটেবল টাইমে নিয়ে নিলেই হয়। বাট মাল্টিপল ক্রপিং এর অ্যাসপেক্টস এসে আমাদের এগুলি খেয়াল করতে হবে। এবং এটা করতে গেলে কি বলছে যে দিস ভ্যারাইটিস মাস্ট বি রেসপন্সিভ টু ইনপুটস ডোজেস এন্ড দে শুড অলসো বি থার্মো এন্ড ফটো ইনসেনসিটিভ, তাদের থাকতে হবে, অর্থাৎ তার ইনপুটস এর রেসপন্সিভ হতে হবে। যেমন ধরো লোকাল ভ্যারাইটি গুলি যদি কোন লোকাল ভ্যারাইটি দিয়ে ওখানে যদি আমরা জানি যে ফার্টিলাইজার ওখানে দিলে তার ফলন বাড়ে একটা সার্টেন লিমিট পর্যন্ত, তো লোকাল ভ্যারাইটি ওখানে দিলে এই লিমিটটা কিন্তু একেবারে কম, এর বেশি গেলেই কিন্তু তার লজিং হয়ে যাবে, একদম ফসল নষ্ট হয়ে যাবে। বাট মডার্ন ভ্যারাইটি দিলে তার ইনপুটস এর আপটেকিং ক্যাপাসিটি বেশি কম্পারেটিভলি। তাহলে ওখান থেকে আমাদের খেয়াল করতে হবে যে কোন ভ্যারাইটিটা দিচ্ছি এবং তার ইনপুটস রিকোয়ারমেন্টসটা কিরকম। এবং আরেকটা কথা বলা আছে যে ফটো ইনসেনসিটিভ ভ্যারাইটি যদি হয় বেটার। আমরা 4-1 ওখানে তোমাদেরকে বলেছি, বিশেষ করে আমন ধান, লোকাল আমন ধানগুলি যেগুলি আছে সেগুলি বছরের যে কোনো সময় লাগালে হয় না, তার একটা নির্দিষ্ট সময় থাকে বছরের, সেই সময়টায় এগুলি বেশিরভাগই শর্ট ডে প্ল্যান, ওই দিনের দৈর্ঘ্যটা যখন ক্রিটিক্যালের চাইতে নিচে আসে তখনই তারা ফ্লাওয়ার দেয়, আদারওয়াইজ দে উইল নট গিভ ইউ এনি ফ্লাওয়ার। সারা বছর মাঠে পড়ে থাকবে, তোমাকে কিন্তু কোনো ফুল দিবে না সে, বা তোমার রিটার্ন দিবে না। তাহলে তো আমার ওখানে মাল্টিপল ক্রপিং করে আমার যদি ওখানে রিটার্নই না পাই, তাহলে তো সেই বেনিফিটটা ওখান থেকে আমি পাবো না। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি কোন ক্রপটা করতে যাচ্ছি। ধরো আমি যদি খরিফ 1-এ কোনো একটা মাল্টিপল ক্রপিং সিস্টেমে যেতে চাই, তাহলে খরিফ 1-এ এমন ক্রপটাই আমাকে সিলেকশন দিতে হবে যেই ক্রপটা ফটোসেনসিটিভিটি তার নাই। ইন্টারক্রপিং এ আমি যাব মুংবিন, ধরো মুংবিনই যাব, মেজের সাথে মুংবিন দিব। মুংবিনের ভ্যারাইটি আমি দিয়ে দিলাম হলো যে সোনা মুগ একটা ভ্যারাইটি আছে স্থানীয় জাত, যেটা খুবই ছোট ছোট মুগগুলি, যেগুলি দানাগুলি ছোট হয় এবং একটা সুগন্ধ থাকে, সেটাকে আমি দিলাম। তাহলে এইটা দিলে কিন্তু তোমার হবে না। এটার নাম আরেকবার একটু বলেন। সোনা মুগ,
সোনামুখ একদম লোকালি যে কাউকে জিজ্ঞাসা করলে দেখবো ওখানে বলে দিবে, একদম ছোট দানাটা থাকে বাজারে, দেখো মুগের মধ্যে বড় দানা না, ছোট দানা যে মুগটা, এবং হাতে নিলে একটু সুগন্ধ পাওয়া যায়। এইটা একটা লোকাল ভ্যারাইটি, লোকাল কাল্টিভার, এবং এটাকে বলা হয় সোনামুগ। এই সোনামুগটা যদি তুমি ওখানে দাও, এটা কিন্তু ফটো সেন্সিটিভ। তাহলে খরিফ 1 বা খরিফ 2 তে, যেটা আমরা বলি যে মুগ বিনের জন্য লাগানোর জন্য বেস্ট টাইম, এই সময়টাতে তুমি যদি ওই ভ্যারাইটিটা, ওই কাল্টিভেটটাকে চুজ করো, মানে মেজের সাথে ইন্টারক্রপ হিসাবে দিতে, তাহলে এটা গ্রোথ হবে ঠিকই, ভেজিটেটিভ গ্রোথ হবে, বাট দে উইল নট গিভ ইউ এনি ফ্লাওয়ার। তাহলে এটা থেকে আমাদের কিন্তু বেনিফিট যেটা পাওয়ার কথা, সেই বেনিফিট একটু আমরা পাবো না। এই জিনিসগুলি মাথায় রাখতে হবে সিলেকশন গুলি করার জন্য সময়। নাম্বার 2 তে বলা আছে যে অ্যাবিলিটি অফ জেনেটিক্যালি সুপিরিয়র কোয়ালিটি সিড ফর প্ল্যান্টিং ম্যাটেরিয়াল। অর্থাৎ আমরা জানি যে সিড ইটসেলফ ক্যান ইনক্রিজ দ্য 20% ইল্ড। আমি যদি একটা ভালো বীজ দেই, ভালো বীজে কিন্তু তারই নিজস্ব পটেনশিয়ালিটি থাকে 15 থেকে 20% পর্যন্ত ফলন বাড়ানো। তো সেটা যদি আমি না দেই, তাহলে আমার ওখানে যদি জার্মিনেশন ক্যাপাসিটি থাকে 60% কোন একটা সিড লটের, তাহলে ওখানে তো 40% পপুলেশন এমনিতেই আমার কম আসবে। তো পপুলেশন কম আসলে অপটিমাম পপুলেশন যেটা, সেটা তো আমরা ওখানে কোনোভাবেই এনশিওর করতে পারবো না। ওখান থেকে ভালো রিটার্ন আমরা ওখানে আশা করতে পারবো না। সো তোমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার বীজটা যেটা দিচ্ছি, সে বীজটা কোয়ালিটি সিড কিনা। নাম্বার 3 বলছে যে এক্সিলেন্ট ফিজিকো-কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য সয়েল। অর্থাৎ সয়েলটা আমার খেয়াল করতে হবে যে আমি কোন সয়েলে ফসলটা করতে যাচ্ছি। সেই ফসলটা করতে গেলে আমরা জানি যে বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন সয়েল কিন্তু ওখানে তার অপটিমাম তার রেসপন্স ওখানে দেয়। আমরা যদি গ্রাউন্ড নাট করতে যাই এবং সয়েলটা যদি ক্লে সয়েল হয়, তাহলে কিন্তু ওখানে শুধু সয়েলটার ভেরিয়েশনের কারণে ওখান থেকে আমরা ভালো রিটার্ন পাবো না, বিকজ গ্রাউন্ড নাট প্রেফারস স্যান্ডি সয়েল। আবার যদি আমরা রাইস করতে যাই, সয়েলটা যদি হয় তোমার স্যান্ডি সয়েল, তাহলে আমরা কিন্তু ওখানে রাইস ভালো ওখানে পাবো না, বিকজ স্যান্ডি সয়েল হ্যাজ মিনিমাম রিটেনশন অফ ক্যাপাসিটি অফ রিটেনিং ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি স্যান্ডি সয়েলের অনেক কম। তা আমরা জানি যে রাইস করতে গেলে আমার ওয়াটার যত বেশি থাকবে জমিতে, ততই রাইসের জন্য ভালো। শুধুমাত্র ধান করতে গিয়ে আমরা ওখানে স্যান্ডি সয়েল যদি হয় একটা সয়েলের, সেই সয়েলটা চুজ করি, তাহলে দেখা যাচ্ছে ওখান থেকে রিটার্ন তার ওখানে আমরা ভালো নিতে পারবো না। একইভাবে তার সয়েলটা নিউট্রিয়েন্ট ক্যাপাসিটি যাতে একটু বেশি থাকে, বলা আছে যে রিচ ইন ফার্টিলিটি এন্ড অর্গানিক ম্যাটার। একদম ব্যারেন একটা সয়েল হলো, তার মধ্যে ইনহারেন্ট অর্গানিক ম্যাটার একেবারেই নাই, 0.5 বা 0.6% অর্গানিক ম্যাটার আছে, তাহলে ওখান থেকে কম্পিটিশনের মধ্যে দিয়ে এমনি প্ল্যান্ট ওখানে সাফার করা শুরু করবে, সে ভালো রিটার্ন তোমাকে কোত্থেকে দিবে। এই জিনিসগুলি খেয়াল করতে হবে। নাম্বার 4 দেখো আছে যে ক্লাইমেটিক হ্যাজার্ড যেগুলি আছে, এটা আমরা ইন্টারক্রপ এবং মিসক্রপে তোমাদের বলে আছি যে ক্লাইমেটিক হ্যাজার্ড গুলি ফ্লাড, ড্রাউট, স্টর্ম, হেলস্টর্ম, এই জিনিসগুলি যেগুলি, এই জিনিসগুলি খেয়াল করতে হবে। যেমন আমাদের ধরো খরিফ 1-এ আমরা কোনো একটা ফসল করতে যাচ্ছি, ইয়ার্ড লং বিন একটা ফসল ওখানে করবো। ইয়ার্ড লং বিন মানে কোনটা? ওই যে বরবটি। বরবটি একটা ইন্টারক্রপ হিসেবে আমরা দিতে চাচ্ছি। বরবটি আমরা জানি যে এটা তার ক্লাইম্বিং নেচার আছে। সো ওখানে যদি তার যদি ঝাড় আমরা ওখানে না দিয়ে দিই, তার একটা খুঁটি না দিয়ে দিই, তাহলে কিন্তু সেই বরবটি গাছ কিন্তু ওখানে হবে না। যত ঝড় আসুক, ঝড় আসলে তো আরো বেশি ক্ষতি হবে। লোকাল ভ্যারাইটি একটা ইউজ করলাম, একটু বাতাস আসলেই তার লজিং হয়ে যাবে। সো সেই অবস্থায়, অথবা ধরো ওখানে যদি আমরা বলি যে তোমার ফ্ল্যাট, আমরা যদি ব্রিড অ্যান্ড 51 বা 52 এই জাতগুলি যদি ইউজ করি, তাহলে অন্তত 15 দিনেও যদি পানির নিচে থাকে, তাহলে কিন্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই জিনিসগুলি আমার খেয়াল করতে হবে। ড্রাউট ওখানে আছে, ড্রাউট আমরা যেই অর্থাৎ কম ময়েশ্চারে যেই ফসলগুলি হয়, চীনা, কাউন, এই জাতীয় যে ফসলগুলি আছে, মিলেটস গ্রুপের যে ফসলগুলি আছে, সেই ফসলগুলির কিন্তু ময়েশ্চার রিকোয়ারমেন্টস অনেক কম। যেই সয়েলে আমার দেখা যাবে যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কম, তার ময়েশ্চার রিটেনশন ক্যাপাসিটি কম, সেই সয়েল হলে আমার ওখানে আমি এই জাতীয় মিলেট জাতীয় ফসল ওখানে দিব। ডিজিজ, ইনসেক্ট ইনফেস্টেশন যাতে কম হয়, সেই ফসলটা আমরা করবো। মেইজের সাথে কালকে যেটা বলছিলাম যে ফল আর্মি ওয়ার্ম নামক একটা ইনসেক্ট আছে, সো এই ইনসেক্টটার কিন্তু ডিরেক্ট রিলেশনশিপ উইথ মেইজ। সো আমরা যদি ওখানে ফল আর্মি ওয়ার্মের অ্যাটাক, যেমন গত বছর আমাদের চুয়াডাঙ্গা রিজিয়ন যেটা আছে, সেই রিজিয়নে প্রচুর পরিমাণে ফল আর্মি ওয়ার্মের ইনফেস্টেশন দেখা গেছে। ওই এরিয়াগুলিতে যদি আমি মেইজ দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যে এখানে ফল আর্মি ওয়ার্ম আসবে, এবং তার কন্ট্রোল মেজার যেগুলি আছে, সেই কন্ট্রোল মেজার প্রায়র হাতে নিয়ে তারপরেই আমাকে কিন্তু ওখানে সেই ফসলটা করতে হবে। নাম্বার 5 দেখো আছে কি রেডি অ্যাভেলেবিলিটি অফ ইনপুটস। আমি ফসল করব, লেবার, ক্যাপিটাল, ইরিগেশন, ফার্টিলাইজার, সিড, প্ল্যান্ট প্রোটেকশন মেজার্স, এই জিনিসগুলি আমার ওখানে থাকতে হবে।
আমি ধরো আমার ইতে দিব কি বলে পটেটো দিয়ে ইন্টারক্রপ হিসেবে একটা ক্রপ আমি পটেটো রাখবো। সো পটেটো জানি এটা যদি নর্মাল টেম্পারেচার আমার রাখা হয় তাহলে দেখা যায় তার স্প্রাউটিং হয়ে যায়, এই কারণে তাকে কোল্ড স্টোরেজে রাখা হয়। তো কোল্ড স্টোরেজে আমি রেখে দিলাম, সেই কোল্ড স্টোরেজ থেকে দেখা গেল আমি সেপ্টেম্বর মাসে ওখান থেকে বের করে নিয়ে আসছি, বাট আমি পটেটো লাগাবো তো হলো নভেম্বর মাসে বা অক্টোবর মাসে। তো সেখানে সেপ্টেম্বরে বের করে নিয়ে আসলে ওখান থেকে কিন্তু আমার, অথবা আমি বাইরে থেকে মনে করো বেশিরভাগই তো পটেটো আমাদের বাইরে থেকে আসে, এক্সপোর্টার যিনি ইম্পোর্টার আর কি, যিনি ওখানে বাইরে থেকে আনবেন সেটা, তো উনি কি করলেন সেখানে বীজ এনে রেখে দিলেন সেপ্টেম্বর মাসে, ওনার কোনো কোল্ড স্টোরেজ ফেসিলিটিস নাই, এনে নর্মাল টেম্পারেচারে এনে ওনার গুদামে রেখে দিলেন। তাহলে যখন অক্টোবর মাসে শেষে অথবা নভেম্বর মাসে সেই পটেটো ওখানে ফার্মারদের ডিস্ট্রিবিউট করতে যাবে, গিয়ে দেখবে সব পটেটো স্প্রাউটিং আছে। আমি বোরো ধান করব, বোরো ধানের সাথে ইন্টারক্রপ হিসেবে অন্য কোনো একটা ফসল আমি করব, দেখা যায় বোরো ধানের জন্য তার ফার্টিলাইজার নিড যেটা এটা অনেক বেশি কম্পেয়ার টু দ্যাট অফ আউশ। তাইলে এই ফার্টিলাইজার নিড বেশি বোরো ধান করা হয় তোমার কত ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলিতে। এই মাসগুলিতে আমার মাথায় রাখতে হবে, আমার টাকা পয়সার সংস্থান রাখতে হবে যে এই সময়টা আমার ফার্টিলাইজারের জন্য একটু বেশি পরিমাণে কষ্ট লাগবে, আমার ইরিগেশনের জন্য একটু বেশি পরিমাণে কষ্ট লাগবে। এই ফ্যাসিলিটি গুলি অ্যাভেলেবিলিটি থাকতে হবে, অ্যাজ ওয়েল এজ তাকে প্রোভাইড করার মতো ক্যাপাসিটিও থাকতে হবে, তাহলেই মাত্র তুমি সেই ইন্টারক্রপের বা মাল্টিপল ক্রপের চিন্তা মাথায় আনতে পারো। নাম্বার 6 আছে দেখো, এন এফিসিয়েন্ট এন্ড রেগুলেটেড মার্কেটিং ফ্যাসিলিটিস। সবচেয়ে বেশি সমস্যা এখন বাংলাদেশে যেটা হচ্ছে রিমোট এরিয়াগুলিতে মার্কেটিং এর কোনো ফ্যাসিলিটিস নাই, প্রোডাক্টস হচ্ছে প্রচুর। কালকে আমি একটা জুম মিটিং এখানে একটা জুম মিটিং অ্যাটেন্ড করেছিলাম, যে বরিশাল রিজিয়নের মানে স্যালাইন বেল্টের ওখানে বলতেছিল আর কি, স্যালাইন বেল্টে কোনো সময় নাকি যে 2 টাকা 3 টাকা করে নাকি ভেজিটেবলস কেজি বিক্রি হয়, এমন অবস্থায় পড়ে যায়। তো এই যে রিমোট এরিয়াতে কষ্ট করে তারা ফসলটা করে, যেখানে কোনো ফসলই করা যাচ্ছে না, ফ্লোটিং বেড করে, সার্জান এগ্রিকালচার নাম শুনছো তোমরা হয়তো, সেই রকম সিস্টেমে ওখানে গিয়ে তারা অনেক কষ্ট করে ফার্মাররা সেই প্রোডাক্টসটা ওখান থেকে তুলে আনে, অথচ দেখা যায় তার কোনো দাম পায় না। সামার টমেটো ওখানে করতেছে, সামার ক্যাপসিকাম করতেছে, সেই ক্যাপসিকামের তো অনেক ভ্যালুড ক্রপ, অনেক তোমার এটাকে একদম হাই গ্রেডের ক্রপ বলতে পারো তুমি ওখানে। তো সেই ক্রপটা করে ওখানে নাকি বিক্রি করে যে 15 টাকা 20 টাকা কেজি বা 25 টাকা কেজি, তাহলে কিভাবে সে ওখান থেকে লাভ করতে পারবে? তো এই মার্কেটিং ফেসিলিটিস গুলি আছে কিনা প্রায়র ওখানে মাথায় রাখতে হবে, যে আমি এই ক্রপটা করব, এই ক্রপটার ওই সময় ক্রপটা করার পর যাতে ওখানে আমি ইজিলি তাকে বিক্রি করতে পারি, সেই ফেসিলিটিস আমার নিয়ারেস্ট কোথাও আছে কিনা, থাকলেই মাত্র ওখানে আমার সেই ক্রপটা নিয়ে মাল্টিপল ক্রপিং সিস্টেমে যাওয়া উচিত, আদারওয়াইজ নো। তারপরে দেখা যাচ্ছে ওখানে আমার ওখানে অ্যাপ্লাই করতে হবে যে ধরো সরি আমার টার্গেট কি, আমার টার্গেট আমি ফার্স্টেই বলছি যে ফার্মিং ইজ এ বিজনেস। সো আমি এখানে ফার্মিং করব, আমার টার্গেট করবে ম্যাক্সিমাম রিটার্ন যাতে ওখান থেকে আমার আসে, ওখান থেকে বেশি বেনিফিট পাই। সো বেশি বেনিফিট দুইটা ওয়েতে আসতে পারে, একটা ওয়ে আসতে পারে যে আমার প্রোডাকশন কস্টটা যাতে কম হয়, আরেকটা ওয়ে আসতে পারে আমার রিটার্নটা যেটা আউটপুটটার থেকে বিক্রি করে যাতে আমি বেশি টাকা পাই, তাহলেই মাত্র, কারণ আমার আউটপুটের যে টাকাটা আসবে এটা থেকে ইনপুটের যে কষ্ট আসবে সেটা মাইনাস দিলেই আমার অ্যানালাইসিস করবো আমার লাভ অথবা লোকসান কোনটা হলো। সো আমি যদি ইনপুটের কষ্ট কমাতে পারি অথবা আউটপুটের রিটার্ন বাড়াতে পারি, তাহলেই মাত্র আমার ওখানে লাভ হতে পারে। তো এইরকম ইনপুটের কষ্ট কমানোর জন্য অনেকগুলি টেকনিক আছে। আমরা যদি মিনিমাম টিলেজ প্র্যাকটিস করি, আমরা যদি রিলে ক্রপিং তোমাদের ওখানে বলছি, যাতে ওই সেকেন্ড ক্রপটা যেটা সেই ক্রপটার জন্য অ্যাটলিস্ট ল্যান্ড প্রিপারেশন লাগলো না, তাহলে কিন্তু ওখান থেকে কিছুটা আমাদের ওখানে কস্ট, ওখানে প্রোডাকশন কস্ট ওখানে কমিয়ে আনা যায়। এই টেকনিকগুলি আমাদের যদি ইউজ করতে পারি বেটার। নাম্বার 8 ওখানে বলছে যে এমন ফসল আমরা যদি নিতে পারি যেটার এলএলও পটেনশিয়ালিটি আছে। এলএলও পটেনশিয়ালিটি তোমার নাম সম্ভবত তোমাদের 3-2 তে বোধহয় পড়েছে স্যাররা উইট কোর্সের মধ্যে। কিছু ক্রপস আছে যে ক্রপস গুলি ইনহারেন্ট কিছু ক্যাপাসিটি আছে যে তারা কিছু কেমিক্যাল ওখানে এলএলও কেমিক্যাল তাদের বডিতে ওরা ওখানে সিনথেসিস করে, সেই এলএলও কেমিক্যালটা তাদেরকে ডিফেন্সিভ মেকানিজম হিসাবে কাজ করে, অর্থাৎ তার সারাউন্ডিংসে কোনো উইডস হতে তারা ওখানে দেয় না। সো আমার যদি সাবসিডিয়ারি ক্রপটা বা মেইন ক্রপটা যেটা নেই, যে কম্পিটিশন যেটা নেই, এর মধ্যে কোনো একটা ক্রপের যদি সে এলএলও পটেনশিয়ালিটি থাকে, তাহলে তো আমাদের উইড সাপ্রেশনের জন্য, উইডিং এর জন্য যেই কষ্ট ওখানে যাবে সেই কষ্ট অনেকটা আমরা ওখানে কমাতে পারি। যেমন ওখানে বলা আছে যে তোমার কি বলছে ওখানে এক্সাম্পল, যদি বলা আছে যে অ্যাকুমুলেশন অফ হাইড্রোসায়ানিক অ্যাসিড ইন সরগাম টক্সিক টু দ্য হুইট সিডলিংস।
সরগাম আমি করলাম, সরগামের মধ্যে এই যে হাইড্রোসায়ানিক অ্যাসিড ওখানে ফরমেশন হয়, তো এইটা কিন্তু সরগাম ফডার হিসাবে যদি ইউজ করি এবং সেইটাতে যদি আমার ক্যাটেলকে এনে আমি ওখানে যদি আমার এনিমেলকে যদি আমি ফিড হিসাবে এটা ইউজ করি, এই টক্সিসিটির কারণে কিন্তু সে ওখানে মারা যেতে পারে। সো এলিলোকেমিক্যালের যেটা পজিটিভ তার ক্যারেক্টার আছে এজ ওয়েল এজ তার নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে। সো আমরা চিন্তা করব যে কোন পারপাসে সেই প্রোডাক্টটা ইউটিলাইজ করতেছি এবং কোন পারপাসে আমি সেই ক্রপটা করতেছি, সেটা যদি আমার এই ক্রপগুলি যেগুলি সিলেকশন করবো সেগুলি ওই চিন্তাটা ওখানে মাথায় রাখলে ওখান থেকে আমরা ম্যাক্সিমাম তার রিটার্নটা ওখানে পেতে পারি। নাম্বার 9 যেটা বলছে দেখো, দি ক্রপ শুড বি হারভেস্টেড এট ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। কারণ আমরা তোমাদের ওখানে বলেছি যে টোটাল যে ডিউরেশন, এই ডিউরেশনের মধ্যে যতটা তার টোটাল ডিউরেশনটা যাতে আমরা কমাতে পারি। যদি ডিউরেশন একটা ক্রপের কমাতে পারি তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্রপ অ্যাকোমোডেট করতে পারবো আমরা পার ইয়ার। তো এই ডিউরেশনটা কমাতে চাইলেই তার একটা বলা আছে যে ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি, অর্থাৎ অ্যাকচুয়াল ম্যাচুরিটি যখন আমরা রাইসের তোমাদের ওখানে 4-1 পড়াইতে গিয়ে আমি দেখিয়েছি গ্রোথ, তার যে স্টেজগুলি আছে রাইসের, সেই গ্রোথ স্টেজের মধ্যে কিন্তু একসাথে এক জায়গায় আমরা ওখানে কি বলে মিল স্টেজ পড়াইছি, তারপরে ডো স্টেজ পড়াইছি, ম্যাচুরিটি স্টেজ পড়াইছি, ওভার ম্যাচুরিটি স্টেজ পড়াইছি। সো ওভার ম্যাচুরিটি স্টেজে যদি না যাই, ইভেন ম্যাচুরিটি স্টেজের 5-7 দিন আগে কিন্তু সেই ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি স্টেজ চলে আসে, অর্থাৎ যেই সময়টায় অ্যাকচুয়াল ম্যাচুরিটি হবে তার 5-7 দিন আগেই ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি চলে আসে। সেই সময়টাতে যদি ফসলটাকে আমরা হারভেস্ট করতে পারি তাহলে অন্তত 5-7 দিন ওখান থেকে টোটাল ডিউরেশন থেকে আমরা কমিয়ে আনতে পারি। এবং ফিজিওলজিক্যাল ম্যাচুরিটিতে ফসলটা হারভেস্ট যদি করা হয় তার সব গুণাগুণ তার মধ্যে বহাল থাকে। সো যখনই আমরা ইন্টারক্রপ সিস্টেমে যাব তখন আমাদের টার্গেটটা রাখতে হবে যে তার ডিউরেশনটা যাতে একটু কমিয়ে আনতে পারি, অর্থাৎ ক্রপটাকে আমরা ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি স্টেজে এসে যাতে ওখান থেকে হারভেস্ট করতে পারি। এই যে কন্ডিশনগুলি বললাম, সেই কন্ডিশনগুলি আমাদের খেয়াল করতে হবে আমরা যখন ইন্টারক্রপ অথবা মাল্টিপল ক্রপ করব সেটার বেলাতে। তাহলে এইগুলি হলো প্রি রিকুইজিট। এবার আরো দেখো ওখানে আছে যে মার্কেটিং ফ্যাসিলিটিজ এর কথা আমরা বলছি যে এমপ্লয়মেন্ট, আমার যেই ফসলটা করব তার জন্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমার থাকতে হবে, আমার লেবার লাগবে। এমন ফসল করলাম আমি যে সময়টাতে মার্কেটে কোনো লেবার আমি খুঁজে পাচ্ছি না, তাহলে তো আমার কস্ট বেড়ে যাবে। আমার মার্কেটিং কম্পিটিশন ওখানে থাকতে হবে। এমন ফসল যেই ফসলটা আমি ওখানে করব, যেমন ধরো আমি যদি আর্লি টমেটো যদি আমি বাজারে ছাড়তে পারি, আর্লি ক্যাবেজ, আর্লি কলিফ্লাওয়ার, এই জিনিসগুলি যদি বাজারে ছাড়তে পারি তাহলে তার দাম দেখা যায় ডাবল থাকে। সো আমার খেয়াল রাখতে হবে যে কোন সময়টায় প্রোডাক্টটা বাজারে চললে আমি তার রিটার্ন বেশি পেতে পারি, এই জিনিসগুলি যাতে ওখানে খেয়াল রাখা হয়। ক্রপ ইন্স্যুরেন্সের একটা কথা বলা আছে, বাংলাদেশে এখনো কেউ এই জিনিসটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারেনি, পৃথিবীর অনেক দেশেই সেটা আসছে। ক্রপ ইন্স্যুরেন্সটা কি, যে আমরা যেরকম মানুষের বেলাতেও যেরকম লাইফ ইন্স্যুরেন্স করা হয় বা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে, এই ধরনের ক্রপ ইন্স্যুরেন্স বলে একটা কথা আছে। সেটা কি, যে ধরো বিশেষ করে আমন সিজনে বাংলাদেশে ফ্লাড হবে এটা জানা কথা, তো যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ওখানে চলে আসে যে তোমাকে ক্রপ ইন্স্যুরেন্স, ফার্মারের সাথে ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলির সেই এগ্রিমেন্টটা হবে কি, যে নর্মাল ইন্স্যুরেন্স করতে গেলে তোমার মাসে মাসে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা মাসে মাসে বা বছরে বছরে তোমাকে দিতে হবে কোম্পানিকে। বিনিময়ে কোম্পানি তোমাকে কি দিবে, তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে তোমাকে সেই হেল্প করবে, অনেক বেনিফিট দিবে। সেটা বিশেষ করে তোমার ইলনেস হলে বা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে, আনইনসিডেন্টাল অ্যাক্সিডেন্ট যদি হয়, সেগুলির কভারেজটা তারা ওখানে তোমাকে দিবে। সো এখানে আমাদের ক্রপসের বেলা তো সেটা হবে, কোনো কারণে যদি ধরো আমি ফ্লাডের জন্য একটা ইন্স্যুরেন্স করলাম, আমন ধানের জন্য ইন্স্যুরেন্স করলাম, কোনো কারণে যদি বন্যা হয়ে যায় তাহলে আমার যে ফসলটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষতিপূরণটা কিন্তু সেই কোম্পানি আমাকে দিবে। আর যদি বন্যা না হয় তাহলে কিন্তু আমি যেই টাকাটা তাদেরকে জমা দিলাম সেই টাকাটা কিন্তু টোটালটাই তারা পেয়ে যাবে। সো আমাদের বাংলাদেশের ফার্মারের এখনো থিঙ্কিংটা এরকম যে আমার ফসল এই বছর বোধহয় বন্যা হবে না, বা যদি হয়ও আমারটা বোধহয় ওখান থেকে এসকেপ করে আসবে। সো খামাকা কেন আমি প্রতি মাসে মাসে 100 টাকা 150 টাকা করে এদেরকে দিব, দরকার নেই। এই কারণেই এই ইন্স্যুরেন্স সিস্টেমটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত তারা ইমপ্লিমেন্ট ওখানে করতে পারে নাই। যদি ওখানে করতে পারতো তাহলে কিন্তু সেই সুবিধাগুলো ওখান থেকে পাওয়া যেত। ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি যদি থাকে তাহলে মাল্টিপল ক্রপিংটা আরো এনশিওরড হবে, মানে ফার্মার ওখানে এনশিওর হবে যে হ্যাঁ আমার প্রোডাক্টটা আমি ওখান থেকে, রিটার্নটা আমি ওখান থেকে পাবোই। তারপরে বলা আছে দেখো, দি ফার্মার মাস্ট বি অ্যাকোয়েন্টেড উইথ ইল এফেক্টস অফ মাল্টিপল ক্রপিং, অর্থাৎ মাল্টিপল ক্রপিং এর ইল ইফেক্টস মানে নেগেটিভ ইম্প্যাক্ট, কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট
মাল্টিপল ক্রপিং এর থাকবে, বেশি ক্রপ আমরা ওখানে করব, একটার জায়গায় দুইটা ক্রপ করব। সো এখানে কম্পিটিশন বেশি আসবে আমার সয়েলের জন্য, আমার নিউট্রিশনের জন্য, আমার এয়ারের জন্য, আমার লাইটের জন্য, সেই কম্পিটিশন গুলি ওখানে ওখানে থাকবেই। সো এই জিনিসগুলি কিন্তু কৃষকের মাথায় রাখতে হবে। যেমন ওই যে বলছিলাম টলের সাথে ডোয়ার, তারপরে তোমার ডিপ রুটের সাথে শ্যালো রুট, এই এই চিন্তা ভাবনাগুলি কিন্তু এখানে ইমপ্লিকেশন ওখানে করতে হবে। যদি এটা করি তাহলেই আমরা ওখানে বেটার রিটার্ন ওখানে পাবো, আদারওয়াইজ নো। The farmer should be frequently trained in latest techniques. অর্থাৎ আমি মাল্টিপল ক্রপিং করব আর ফার্মারদেরকে কোনো ট্রেন্ড আপ করবো না। আমাদের অনেক জিনিস আছে, আমাদের লেটেস্ট ওখানে থিঙ্কিং ওখানে আছে। ধরো ফেরোমন ট্র্যাপ, আগে অনেক কেমিক্যাল ওখানে দেওয়া হতো, বিশেষ করে ভেজিটেবল ক্রপসের, তার ওখানে মদগুলি বিশেষ করে কন্ট্রোল করার জন্য। এখন ওখানে ফেরোমন ট্র্যাপ বেরিয়েছে। সো ট্র্যাপটা যদি ওখানে বসে দেওয়া হয় মাঠে কোনো জায়গায়, তাহলে দেখা যায় ইনসেক্ট ওখানে কিল হয়ে যায়। সো এই জাতীয় লেটেস্ট পার্সিং একটা টেকনিক আছে, পার্সিং, PIERCING, পার্সিং। অর্থাৎ ওই যে ধান খেতে দেখবা খুঁটি বসায় দেয় বিভিন্ন জায়গায়। খুঁটি বসায় দেওয়ার উদ্দেশ্যটা কি? সেই খুঁটিটার মধ্যে সে পাখি বসবে এবং ওখানে কোনো পোকা দেখা গেলে সে পোকাটা, সে অ্যাডাল্ট পোকা সেটাকে অথবা লার্ভা সেটাকে সে ওখানে খেয়ে ফেলবে, এইভাবে ড্যামেজ করবে। সো এটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের একটা অংশ আর কি। সেই জিনিসগুলি ওখানে, লেটেস্ট টেকনিকগুলি ওখানে মাথায় রাখতে হবে। আমরা জানি যে ফার্টিলাইজার, যেমন তোমাদের 4-1 এ পড়াইছি, নাইট্রোজেনাস ফার্টিলাইজার, ধান আমরা যদি ধান ট্রান্সপ্লান্ট সিস্টেমে লাগাই, যদি লাগানোর সময় যদি ওখানে 1/3 ফার্টিলাইজার দিয়ে দিই, 7 দিনের মতো, 7 থেকে 10 দিনের মতো তো লেগে যায় তার রুটটা অ্যাক্লিমেটাইজ করতে। সো এই 7-10 দিনের মধ্যে তোমার নাইট্রোজেন যেটা অ্যাভেলেবল ফর্মে এসে, সেটা আইদার ডিনাইট্রিফিকেশন, লিচিং, যে কোনো লস হয়ে এটা কিন্তু মাটি থেকে চলে যাবে তোমার। সো কৃষককে যদি সে জানে যে তার 3 ভাগের 1 ভাগ অংশ একদম জমি তৈরির সময় বা গাছ লাগানোর সময় তার দিয়ে দিতে হবে, সেই সিস্টেমে যদি লাগায় তাহলে কিন্তু সেই বেনিফিটটা ওখানে পেল না। তো এই জিনিসগুলি লেটেস্ট টেকনিক্স বিভিন্ন ক্রপসের যেটা যেটা আছে, সেই জিনিসগুলি ফার্মারদেরকে যদি ট্রেন্ড আপ করা হয়, তাহলেই মাত্র ফার্মাররা ওখান থেকে তার বেনিফিটটা, মাল্টিপল ক্রপিং এর যে বেনিফিট পাওয়ার কথা, সেই বেনিফিটটা তারা পাবে। আদারওয়াইজ সেই বেনিফিটটা কিন্তু ওখান থেকে তারা পাবে না। এই জিনিসগুলি আমাদের ওখানে মাল্টিপল ক্রপিং এর প্রিরিকুইজিট সম্বন্ধে বলার তোমাদের উদ্দেশ্য। এবার দেখো, বলছিলাম যেটা যে মাল্টিপল ক্রপিং কিভাবে আমরা তোমার অ্যানালাইসিস করব। একটা টার্ম আছে ইভ্যালুয়েশন অফ মাল্টিপল ক্রপিং এর কি, যেটা অনেকগুলি টার্ম আছে, এখানে 2-3টা টার্ম তোমাদের ওখানে আমি বুঝাবো। দেখো প্রথমে আছে যেটা রিলেটিভ ইল্ড টোটাল। টোটাল বলতে স্বাভাবিকভাবেই সামেশন আসবে, এই কারণে ওই যে মাঝে একটা প্লাস চিহ্ন আছে দেখো। তাইলে আমরা যে দুই পাশের প্রথম যে ফর্মুলাটা ওখানে দিয়েছি, সেই ফর্মুলাটা হলো দুই পাশেরটাতে বলতে পারি রিলেটিভ ইল্ড। রিলেটিভ ইল্ডটাকে নিচেরটা দেখো বড় ওয়াই দিয়া ছোট আই আই বলা আছে। অর্থাৎ ওয়াই যদি ধরো আমরা বলছি কি হুইট, ধরো হুইটের সাথে চিকপি আমরা মিক্সচার করব। হুইট এবং চিকপি অর্থাৎ গম এবং ছোলা দুইটা একসাথে একটা জমিতে আমরা লাগিয়ে দিব। যখনই মাল্টিপল ক্রপিং এর প্রশ্ন আসে, তখনই কিন্তু ওই ইন্ডিভিজুয়াল যে ক্রপগুলি আছে সেই ক্রপগুলি আলাদা আলাদা ভাবে একটা জমিতেও কিন্তু লাগাতে হবে। মিক্সচারও আমরা করলাম, আলাদা আলাদা ভাবে লাগালাম, কারণ যখন তুমি গবেষণা করবা তখন কিন্তু সেই প্রশ্নটা আছে। কৃষকের বেলায় সেটা অত দরকার নেই। কৃষক আমার ওখানে কতটুকু দিল, গম দিল, কতটুকু ভুট্টা দিল, এটার দরকার নেই, সে তার একই জমিতে গম ভুট্টা দুইটা পাইছে। তোমার যখন ইভ্যালুয়েশনের প্রশ্ন আসবে, যে অ্যানালাইসিসের প্রশ্ন আসবে, এটা কি তার লাভ হবে নাকি লোকসান হবে, তখন সে অ্যানালাইসিসটা এইভাবে করতে হয়। ধরো প্রথমটাকে যদি আমরা গম ধরি, পরেরটাকে যদি আমরা ভুট্টা ধরি, আই মিন ছোলা ধরি, তাইলে মিক্সচারের মধ্যে আমি গম এবং ছোলা আমার একটা জমিতে একই প্লটে আছে, ওখান থেকে তো আমি কিছু গমের ফলন পাবো। এই যে ওয়াই আই জে যেটা বললাম, ওখান থেকে আই মানে ধরো গম আর যে মনে করো ছোলা, তাহলে গম ছোলা একসাথে মিশিয়ে যেখানে দিয়ে দিলাম, সেখান থেকে আমি কিছু গমের ওজন পেলাম, ফলন পেলাম। আর নিচে টোটালটাই কিন্তু গম, একটা প্লটে শুধু গম আছে, অন্য কিছু নাই। সো মিক্সচারে গমের ওজন ডিভাইডেড বাই একক গমের ওজন, যোগ মিক্সচারে ছোলার ওজন ডিভাইডেড বাই একক ছোলার ওজন। এই দুইটা যখন একত্র করলে তখন এটাকে বলা হয় রিলেটিভ ইল্ড টোটাল। সো দিস ইজ দ্য রিলেটিভ ইল্ড অফ হুইট, দিস ইজ দ্য রিলেটিভ ইল্ড অফ চিকপি, and this all together gives you the relative yield total. এককটা কিভাবে? এককটা যেটা থাকবে, তুমি যদি কেজিতে মাপো কেজি হবে। একক যে গমের ওজনটা, ওইটা কিভাবে পাবো? একক গমের ওজন ওই যে তোমাকে বললাম, তুমি যখন ইভ্যালুয়েশনের জন্য যাবে, ধরো তোমার একটা প্লট হলো ধরো 10 স্কয়ার মিটার,
4 ফিট আর 4 মিটার বাই 2.5 মিটার লম্বা মনে করো একটা প্লট তোমার, তাহলে তোমার এই ক্যালকুলেশনটা করতে গেলে তোমার অন্তত 3টা প্লট লাগবে। একটা প্লটে তুমি গম এবং ছোলা মিক্সচার করে ফেলে দিলা, একটা প্লটে শুধু গম ফেলবা, আর একটা প্লটে শুধু ছোলা ফেলবা। তাহলে এই মিক্সচারে গমের ওজন ডিভাইডেড বাই ওই একক প্লটে যেখানে গম দিয়েছো সেটা গমের ওজন, মিক্সচারে ছোলার ওজন ডিভাইডেড বাই একক প্লটে যে ছোলা দিয়েছো সেটার ওজন। অ্যাটলিস্ট তোমার এই ক্যালকুলেশন করার জন্য কমপক্ষে 3টা প্লট লাগবে। একটা প্লটে মিক্সচার, একটা প্লটে শুধু গম, একটা প্লটে শুধু ছোলা। সো এই কারণে যখনই ইন্টারক্রপিং এর কোনো এক্সপেরিমেন্ট বা কোনো কিছু করতে হয়, তার অ্যানালাইসিস করতে হলে সোল ক্রপিং এর ডাটাটা ওখান থেকে আমার লাগবে, আদারওয়াইজ উই ক্যান নট অ্যানালাইসিস দিস। তো এইটাকে বলা হয় রিলেটিভ ইল্ড। এইটার যতটুকু পেলাম আর এইটার যতটুকু পেলাম, এই দুইটা যদি যোগ করি তাহলে সেটা হবে আমাদের রিলেটিভ ইল্ড। এবং যখনই সেই রিলেটিভ ইল্ডটা যখন আমার একক, কি একক মানে একের চাইতে সেই ফ্র্যাকশনটা যখন বেশি হবে, তখনই আমার বুঝতে হবে যে দিস ইজ পজিটিভ, অর্থাৎ ওখান থেকে আমরা একটু ভালো ধরো ফলনই পেলাম। তুমি যদি ক্যালকুলেট করো যে ঠিক আছে আমি একটা প্লটে গম লাগালাম, গমে ওখান থেকে সেই প্লটটাতে আমি 3 কেজি গম পেলাম, আর যখন মিক্সচারে গম আর ছোলা একসাথে দিয়েছি সেখানে আমি 1 কেজি মানে 2 কেজি গম পেলাম, তাহলে উপরে হবে 2, নিচে হবে 3। 2 কে 3 দিয়ে ভাগ দিলে যে ফিগারটা হবে সেটা কত ধরো 0.7 সামথিং হলো। তারপরে এইটাতে আমি ছোলা, ওখানে ধরো 1 কেজি ছোলা পেলাম আর এখানে 2 কেজি ছোলা পেলাম, তাইলে 1 ডিভাইডেড বাই 2 সমান সমান কত 0.5, তাহলে ওখানে 0.7 আর এখানে 0.5, এই দুইটা যখন যোগ করব তাহলে কত হবে 1.2। সো এই সিনারিওটা যখন 1 এর বেশি হবে, আমরা একক ভাবে করতে গেলে শুধু 1 পেতাম, কিন্তু যখন দুইটা একসাথে মিক্সচার দিয়ে করলাম তখন কিন্তু আমরা ওখানে পেয়ে গেলাম 1.2। এই যে 0.2 পেলাম বেশি, সেটাই আমাদের পজিটিভ, সেটাই আমাদের লাভ। যখন এটা 1-এর চাইতে বেশি মানে 1-এর চাইতে কম হবে, তখন ধরে নিতে হবে যে না, আমাদের এই মিক্সচারটা যেটা ওখানে করেছি সেটা আমাদের লাভ হবে না, সেটা লোকসান হবে। আচ্ছা, এবার যদি আমরা আসি ঠিক একইভাবে তার ইনকাম ইকুইভ্যালেন্ট রেশিও একটা টার্ম আছে, ইনকাম ইকুইভ্যালেন্ট রেশিও, অর্থাৎ ওখান থেকে যে মিক্সচারে আমরা যেটা দিলাম সেই দুইটা বিক্রি করে একটা টাকা পাবো। ধরো 2 কেজি গম আর 1 কেজি ছোলা, দুইটা বিক্রি করে যেই টাকাটা পাবো, টাকাটা তো ইউনিট একরকম, কত টাকা পেলাম। আর এখান থেকে নিচে ইনকাম অফ সোল ক্রপ, সোল ক্রপের যদি আমি শুধু হুইটের জন্য করি তাহলে হুইটটা ওখানে করব, আর যদি সোলার জন্য করি তাহলে সোলার জন্য করব। এই কারণে তাকে এই তোমার ইকোনমিক কি ইনকাম ইকুইভ্যালেন্ট রেশিও বের করতে গেলে আগে আমার ইকোনমিক ইল্ডটা বের করে, ইকুইভ্যালেন্ট ইল্ডটা বের করে নিতে হয়। ইকুইভ্যালেন্ট ইল্ড একটা টার্ম আছে, সেই টার্মটা হলো কি আমার এই যে, হ্যাঁ স্যার উপরেরটা কি হচ্ছে মিক্সচারে যে আমি হুইট আর চিকপি মিক্সচারটা পাবো যেটা হুইট চিকপি সেটা দুইটা বিক্রি পেলাম, করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নিচে হলো যদি একক যেটা পেলাম, ধরো একক যেটা পেলাম এটা আমি একক গমও পেতে পারি, একক ছোলাও পেতে পারি, তাহলে একক আমি কোনটা ধরবো? সেই কারণে তোমাদের বলতেছি এই ফর্মুলাটা আমি করতে গেলে আমার ইকুইভ্যালেন্ট ইল্ড বের করে নিতে হবে ফার্স্টে। ইকুইভ্যালেন্ট ইল্ড হতে পারে হুইট ইকুইভ্যালেন্ট ইল্ড, অথবা হতে পারে তোমার চিকপি ইকুইভ্যালেন্ট ইল্ড। সেটা কিভাবে? ধরো এখান থেকে আমি 2 কেজি গম পেলাম আর 1 কেজি ছোলা পেলাম, তাহলে এই 2 কেজি গম তো যদি আমি হুইট ইকুইভ্যালেন্ট ইল্ড বের করতে যাই, তাহলে হুইট তো এখানে 2 কেজি আছে আমার, প্লাস ওখানে গম যেটা পেলাম সেই গম পেলাম 1 কেজি। এটা হিসাব করতে হবে যে 1 কেজি গম যদি আমি 1 কেজি ছোলা যদি বিক্রি করি, তাহলে ধরো আমি 80 টাকা বিক্রি করতে পারলাম, তা 80 টাকা দিয়ে আমি কত 2 কেজি গম কিনতে পারবো। তাইলে ওই যে আগের 2 কেজি গম আর 1 কেজি ছোলার থেকে আমরা 2 কেজি গম আসলাম, এই 2 2 4 মানে 4 কেজি গম ওখানে হয়ে যাবে। আর এখানে পেয়েছিলাম আমরা কতটুকু শুধু গম, তাহলে 3 কেজি গম, তাহলে 4/3। আবার এটাকে যদি আমরা চিকপি ইকুইভ্যালেন্ট ইল্ড বের করি, তাহলে এই গমটাকে কনভার্ট করব যে ঠিক আছে এখানে আমরা 2 কেজি গম পেয়েছি, 2 কেজি গম বিক্রি করব কত 80 টাকা, তা 80 টাকা বিক্রি করলে 80 টাকা দিয়ে আমরা 1 কেজি ছোলা কিনতে পারবো। তাহলে 1 কেজি ছোলা যোগ 1 কেজি ছোলা সমান সমান 2 কেজি ছোলা, 2 কেজি ছোলা ডিভাইডেড বাই এখানে যেটা পেলাম আমরা 2 কেজি ছোলা, সেই 2 কেজি ছোলাকে 2 কেজি ছোলা দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা হবে যে চিকপি ইকুইভ্যালেন্ট ইল্ড। তাহলে এই যে ইকুইভ্যালেন্ট ইল্ড যেটা পেলাম এটাকে যখন টাকাতে কনভার্ট করব তখন একটা রকম টাকা চলে আসবে, এত টাকা ডিভাইডেড বাই এত টাকা, আইদার ইন দ্য ফর্ম অফ হুইট অর ইন দ্য ফর্ম অফ চিকপি। তখন এটাকে আমরা বলবো যে ইনকাম ইকুইভ্যালেন্ট রেশিও, অর্থাৎ উপরেরটা যদি বেশি হয় নিচেরটা হবে আমাদের 1,
এবং উপরেরটা যদি 1 এর চাইতে বেশি হয় তাহলে আমাদের হবে লাভ, আর যদি কম হয় তাহলে হবে লোকসান। যেমন আমরা তোমাদের 4:1 কস্ট অফ কাল্টিভেশন পড়ানো হয়েছে, ওখানে বলা আছে যে যদি বেনিফিট কস্ট রেশিওটা 1 এর চাইতে বেশি হয়, যতটুক বেশি হবে সেটাই হবে আমাদের লাভ। এইভাবে তার ক্যালকুলেশনটা করা হয়। তাহলে আমরা কি জানলাম এখানে? রিলেটিভ ইল্ড টোটাল, আমরা জানলাম ইনকাম ইকুইভ্যালেন্ট ইল্ড, আমরা আবার জানলাম ইন্ডিভিজুয়াল ক্রপস এর ইকুইভ্যালেন্ট ইল্ড, হুইট ইকুইভ্যালেন্ট ইল্ড অথবা মাস্টার্ড ইকুইভ্যালেন্ট ইল্ড, চিকপি ইকুইভ্যালেন্ট ইল্ড, যেই ক্রপগুলির মিক্সচার করব সেই ক্রপগুলির ইকুইভ্যালেন্ট ইল্ড বের করে সেইভাবে আমরা ইনকাম ইকুইভ্যালেন্ট রেশিও ওখানে বের করতে পারি। আরেকটা টার্ম ওখানে আছে দেখো, ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও, খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা একদম ইন্টারক্রপের বা মিক্সড মাল্টিপল ক্রপের এক্সপেরিমেন্ট করতে গেলেই ওখানে কিন্তু এই ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিওটা মাথায় আসবেই। এটা তোমরা খেয়াল করো যে আমি আগের কথাগুলি যেগুলো বলছি একদম সেম ফর্মুলা। আমরা বলেছিলাম যে মিক্সচারে হুইটের ইল্ড যতটুকু আসলো সেটা ডিভাইডেড বাই সোলে হুইটের ইল্ড প্লাস মিক্সচারে চিকপির ইকুইভ্যালেন্ট ইল্ড ডিভাইডেড বাই সোলে চিকপির ইল্ড, এই দুইটা যখন যোগ করব, সেই দুইটা যোগ করে যখন তার ইল্ডে প্রকাশ করব তখন সেটাকে আমরা বলছি যে ওখানে তোমার রিলেটিভ ইল্ড টোটাল। বাট এইটাকে কম্পারিজনটা যখন আমরা ল্যান্ড অ্যাসপেক্টসে করব, ল্যান্ড ইউজ অ্যাসপেক্টসে করব, এখানে টাকা পয়সা না, একদম সেম ফর্মুলা দিয়ে যখন ল্যান্ড ইউজ অ্যাসপেক্টসে ইউজ করব তখন তাকে আমরা বলবো যে ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও। অর্থাৎ একটা ফসল যদি আমরা করতাম তাহলে আমাদের ল্যান্ড যেটা লাগতো সেটা হলো ইউনিট ল্যান্ড। ধরো আমি 4 স্কোয়ার মিটার এরিয়া আমি একটা ফসল করলাম, 4 স্কোয়ার মিটারে আমি শুধু গম করলাম, তাহলে আমার এইটাতে যদি ইকুইভ্যালেন্ট রেশিও নিচেরটা যেটা এটাকে যদি আমি 1 ধরি, আর উপরেরটা সেই 4 স্কোয়ার মিটার এরিয়াতেই আমি কত পেলাম? ওখানে একটু আগে পেলাম যেটা 1.2, তাহলে 1.2 ডিভাইডেড বাই 1, এটার রেশিওটা হবে কি 1:1.2। এই যে 1.2 যেটা, যেই পরিমাণ একসাথে 4 স্কোয়ার মিটার এরিয়াতে দুইটা ফসল করে আমি যেই রিটার্নটা পেলাম, সম পরিমাণ রিটার্ন পেতে চাইলে আমাকে 1.2 অর্থাৎ 20% বেশি পরিমাণ জমির প্রয়োজন হতো। 20% কম পরিমাণ জমি ইউটিলাইজ করেই আমি সেই বেনিফিটটা ওখানে পেয়ে গেছি। এটাকেই বলা হয় ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও। অর্থাৎ তুমি এটাকে কম্পারিজনটা করবা ইন রেসপেক্ট অফ ল্যান্ড। এই যে আমরা ওখানে বলছি যখন এটা 1 এর বেশি হবে, যেমন 1.2 আমরা বললাম যে ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও যদি 1.2 হয় তাহলে কি হবে? এই যে 2 যেটা 0.2 অর্থাৎ 20% বেশি জমি আমার লাগতো সেম বেনিফিটটা পাওয়ার জন্য। যখন এটা জমি অ্যাসপেক্টসে বলা হবে তখন তাকে বলা হবে ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও। সাধারণত বলা হয় কি, যদি 1 মানে সোল, আমরা একটা ফসল করলে যতটুকু জমি লাগতো সেটা হলো 1, যদি তোমার এই দুইটা রেশিও যদি 1 হয় তাহলে আমাদের সোল ক্রপ করি বা মিক্সড ক্রপ করি বা ইন্টার ক্রপ করি, আমার লাভ লোকসান 1 সমান, যে কোনোটাই আমি করতে পারি। আর যদি 1 এর চাইতে বেশি আসে তখন আমার ধরে নিতে হবে যে সেটা লাভ হবে। যদি 1 থেকে কম আসে তাহলে সেটা আমার লোকসান হবে। তাইলে লোকসান হলে সাধারণত এই ফসলটা কেউ করতে যাবে না। আর যদি তোমার দেখা যায় একদম সমান 1 আসে, লাভ হলে তো সে করবে, লোকসান হলে কেউ করবে না। আর যদি সমান 1 হয় তখন কি করবে? ওই যে শেষের কথাটা বলা আছে দেখো, ইফ দ্য রেজাল্ট ইজ 1, in this case no profit no loss। অর্থাৎ আমরা সোলে যা করতাম মিক্সড ক্রপ করে বা ইন্টার ক্রপ করে বা মাল্টিপল ক্রপ যেটাই বলি সেটা করে আমরা 1 সমান রিটার্ন আসলো, তখন কৃষক কি করবে? বাট ইন্টারক্রপিং ইজ পারমিসিবল, তখন ইন্টারক্রপ করতেই বলা হবে, কারণ বলা উচিত, কারণ ইন্টারক্রপের থেকে আমরা ওই যে বলে আসছি যেগুলি তার এক্সট্রা কিছু বেনিফিট পেতে পারি, একাধিক ফসল আমরা একসাথে পেতে পারি, তার ডাইভার্সিফাইড ক্রপ পেতে পারি, এবং তার বিভিন্ন ফুড হ্যাবিট, আমার ক্যাটেল ফিড ওখানে ডাইভার্সিফাইড ক্যাটেল ফিড পেতে পারি। এই কারণে সাধারণত বলা হয় যদি 1 একেবারে এক্স্যাক্টলি সমান হয় তারপরে ইট ইজ বেটার টু অ্যাডভাইস টু গ্রো উইথ মাল্টিপল ক্রপিং রাদার সোল ক্রপিং। যদি 1 এর নিচে আসে তখন তুমি ওখানে বলবা যে না, তুমি ওখানে মাল্টিপল ক্রপিং করে লাভ নাই, তুমি ওখানে সোল ক্রপিং করো। এই জিনিসগুলো ক্লিয়ার হলো কিনা একটু বলো। স্যার, LER এর জন্য RYT এর যে ফর্মুলাটা সেখানে জাস্ট আমি জমির পরিমাণ বসাবো? একেবারে জমির পরিমাণ তুমি কোত্থেকে বসাবা? তোমার জমি তো 1 সমান,
তুমি কি ভাগ করতে পারবা যে তোমার জমিতে কত মিক্স ক্রপিং যখন করবা, গম আর যে হুইট চিকপি একসাথে দিবা, তুমি কি ওখান থেকে ভাগ করতে পারবা যে কতটুকু পার্সেন্টে গম আছে, কতটুকু না স্যার, পার্সেন্টে সেটা চিকপি না, আছে? মানে হচ্ছে মিক্স ক্রপটা আমি কতটুকু ল্যান্ডে করছি সেটা ডিভাইডেড বাই যদি আমি জি না, হুইটটা জি না, যেটা। দুইটার বেলায় ল্যান্ড সমান সমানই আসবে। কারণ তুমি মিক্স ক্রপও করছো ধরো 4 স্কোয়ার মিটারে, তুমি সোল ক্রপও করছো 4 স্কোয়ার মিটারে। সো ওখানে তুমি কেমনে করবা যে কতটুকু হুইটে নিল, কতটুকু গমে নিল, মানে স্যার তাহলে ফলনটা বসিয়ে 1.2 পেলাম বা 1 পেলাম। অবশ্যই ফলন, তুমি জি ওখান থেকে ফলন শুধু আলাদা পেলা। এই ফলনটা যখন তার ফলন হিসাবেই যখন তাকে ইভ্যালুয়েট করবা, তখন সে চলে যাবে যে ইল্ড, আইদার রিলেটিভ ইল্ড অথবা ইনকাম ইকুইভ্যালেন্ট রেশিও, অথবা আরেকটা টার্ম আছে মনিটারি অ্যাডভান্টেজ। এই মনিটারি অ্যাডভান্টেজ মানে আমি ফুল যেটা করলাম এবং উপরে যেটা মিক্সড করলাম, সেই মিক্সডের যতটুকু বেশি আসবে সেই বেশিটাই হলো আমার মনিটারি অ্যাডভান্টেজ। অর্থাৎ 1.2 যদি আসে, ওই যে 0.2 যেটা সেটাই মনিটারি অ্যাডভান্টেজ। আমি টোটালটা 1.2 মনে করো কেজি আমি গম পেলাম, আর নিচে 1 কেজি ভুট্টা পেলাম। তো 1.2 কেজি গম বিক্রি করে যে টাকাটা পেলাম, আর 1 কেজি মানে 0.2 কেজি গমের দামটা আমি লাভ পাবো, সেটাই হলো মনিটারি অ্যাডভান্টেজ। সো ফর্মুলা সেম। এখন তুমি ইল্ডে যখন কনভার্ট করবা তখন এটাকে ইল্ড বলবা, এটাকে যখন টাকা পয়সার হিসাবে যাবা তখন তার ওখানে মনিটারি অ্যাডভান্টেজ বলো অথবা ইনকাম ইকুইভ্যালেন্ট রেশিও বলো সেটা বলবা। এটাকে যখন তুমি জমির ভাগে ওখানে চলে আসবা তখন তাকে বলা হবে যে ল্যান্ড ইকুইভ্যালেন্ট রেশিও, কতটুকু ল্যান্ড থেকে তোমার লাগতো সেই রিটার্নটা পেতে। ক্লিয়ার? জি স্যার। উইলি 1979, যে কেউ যদি ওখানে নেটে একটা সার্চ দাও, WILEY, উইলি একজন ভদ্রলোকের নাম। এই উইলি 1979-এ প্রথম সেই সারা ওয়ার্ল্ডে প্রথম সেই মিক্সড ক্রপিং বা মাল্টিপল ক্রপিং সেই টার্মটা ওখানে অ্যাপ্লাই করেছে, এবং তার একটা বড় একটা রিভিউ আর্টিকেল আছে। সেই আর্টিকেলটার মধ্যে এই জিনিসগুলি সব ক্লিয়ার করে দেওয়া আছে। ইফ এনিবডি ইন্টারেস্টেড ইউ ক্যান সার্চ দ্যাট পাবলিকেশন, টিল অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট। আচ্ছা, তারপরে আসো এবার আমরা যেটা বলবো যে ওখানে আমাদের সময় কত আছে, 10-15 মিনিট। এবার আসো আমরা কিছু কিছু টার্মের কথা তোমাদের ওখানে বলেছি। এই মাল্টিপল ক্রপিং টার্মগুলি জানতে গেলে আমাদের কিছু কিছু টার্মের সম্মুখীন আমরা হব, বা আমরা ফার্মিং সিস্টেম টোটাল সিলেবাসটাই কভার করতে গেলে কিছু কিছু টার্ম তোমরা ওখানে পাবা, বিভিন্ন স্যাররা ওখানে বলবে। সেই জিনিসগুলি সম্বন্ধে যাতে কিছুটা হলেও তোমাদের ধারণা থাকে, এই কারণে আমি কিছু কিছু টার্ম তোমাদের ওখানে নিয়ে আসছি। দেখো, প্রথমেই বলা আছে যে প্রিসিশন এগ্রিকালচার। এই টার্মটা কেউ শুনেছো আগে? জি স্যার। কি শুনেছো, কি জানো এর সম্বন্ধে বলো তো? এটা না পড়ে, এটা না দেখে বলো, কিছু জানো কিনা, এটা কি জিনিস? স্যার স্মার্ট এগ্রিকালচার। এটা তো এইরকম স্মার্ট এগ্রিকালচারের মতোই প্রিসিশন এগ্রিকালচার। হ্যাঁ, ক্যাম্পাসে স্যার প্রশাসনিক ভবনের যে আপনার অডিটোরিয়াম আছে ওইখানে এর উপর মানে একটা সেমিনার হয়েছিল। ওই সেমিনারে আমাদের ইউনিভার্সিটি অ্যালামনাই, তারা এখন অস্ট্রেলিয়ায় থাকে, তার ছেলে ওই প্রিসিশন এগ্রিকালচার বলছিল যে এটা একটা নির্ভুল এগ্রিকালচার। তাদের দেশে বা আমেরিকায় তারা স্যাটেলাইটের মাধ্যমে মোট জমির পরিমাণ তারা নির্ণয় করে, এবং সেই পুরো আকারে তারা ডলার দিয়ে কিছুটা কিনে নেয়। তারপর তারা কম্পিউটারে অ্যানালাইজ করে কি পরিমাণ আমি সিড দিব, কি পরিমাণ আমার ফার্টিলাইজার দিতে হবে, এই সবগুলো তারা অ্যানালাইজ করে প্রপার ওয়েতে তারা এগ্রিকালচার প্র্যাকটিস করে। এইটুকুই স্যার বুঝছিলাম স্যার। এক্স্যাক্টলি, চমৎকার। ওই যেই ছেলেটা ওখানে প্রেজেন্টেশন তোমাদের দিয়েছিল সেই ছেলেটা আমাদেরই এক ফ্রেন্ডের ছেলে। ওর বাবা মা দুইজনেই আমাদের এই শেরে বাংলা থেকেই পাশ করা এবং আমাদের বেঁচে। হ্যাঁ, সো গুড। লুসি, ওনার মায়ের নাম লুসি। হ্যাঁ, বাবার নাম কি বলো? মায়ের নাম জানলে বাবার বাবার নামটা নাম স্যার বলেনি। শুধু ফজলুল করিম স্যার মানে মাইকে বুঝলো যে লুসির ছেলে আজকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়েও সে এগ্রিকালচার নিয়ে চিন্তা করছে। এটা একটা অনেক বড় ব্যাপার। একটু খালি শুনছিলাম যে ওনার নাম লুসি। হ্যাঁ, ফাইন। সে হলো আমাদের এই ব্যাচমেট, এবং তার বাবার নাম হলো মিঠু, ডাক নাম মিঠু, এবং মায়ের নাম লুসি। লুসি হলো এখন ওই দুজনেই অস্ট্রেলিয়াতে সেটেল করেছে, এবং তাদেরই ছেলে এটা। এবং আমারও এটাতে থাকার কথা ছিল, কি জরুরি একটা কাজে আমি এটাতে পারি নাই, বাট অ্যারেঞ্জমেন্টটা টোটালি আমি ওখানে হেল্প করেছিলাম। থ্যাঙ্কস। এই যে তুমি যে টার্মটা বললা, এই টার্মটা তুমি অস্ট্রেলিয়ার একজন ছেলে এসে বাংলাদেশে ওখানে বলার কারণে তুমি সেই জিনিসটা জানলা। বাট এই জিনিসটা কিন্তু সারা ওয়ার্ল্ডের তাদের সিলেবাসের মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত।
টেকনোলজিক্যালি যেই দেশগুলি যতটা বেশি ইমপ্রুভ সেই দেশগুলিতে কিন্তু এইটাই ইমপ্লাই করে, স্পেশালি এই জিনিসটা যেহেতু এগ্রিকালচারের সাথে জড়িত সেই কারণে অন্তত টার্মটা যাতে তুমি অন্তত বুঝে রাখো। অর্থাৎ ওই তুমি যেই কথাটা বললা সেই কথাটাই কিন্তু ওখানে আছে। এখানে অবশ্যই রিমোট সেন্সিং এর প্রশ্ন আসবে, এরিয়াল ফটোগ্রাফির প্রশ্ন আসবে। সেই ফটোগ্রাফি করে পার্টিকুলার যে কোনো একটা এলাকার, ধরো আমাদের শেরেবাংলা এগ্রিকালচার আমাদের একাডেমিক বিল্ডিং এর সামনের যে জমিটা আছে সেই জমিটার তুমি ফটোগ্রাফি করে সেই ফটোগ্রাফিকে সেই ইমেজকে তোমার বিভিন্ন ডাইমেনশনে ওখানে ফেলে এইটার সয়েল, এটার ভেজিটেশন, এটা সবকিছু তুমি ওখান থেকে অ্যাক্সেস করতে পারো। অ্যাসেস করে তারপরে তুমি বলে দিতে পারো যে তুমি এই জমিটাতে কোন ফসলটা করলে তোমার সবচেয়ে বেটার হবে। একটা প্রায়র একটা অ্যাসেসমেন্ট করে ফিউচার তুমি তাকে একটা ইন্ডিকেশন ওখানে দেওয়া। এই যে জিনিসগুলি যেই সাবজেক্টটাতে ওখানে তোমাদেরকে বলা হবে সেই সাবজেক্টটাকেই বলা হয় যে প্রিসিশন এগ্রিকালচার। পৃথিবীর অনেক দেশেই এই যেমন আমাদের ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি এরকম ডিপার্টমেন্ট অফ প্রিসিশন এগ্রিকালচার আছে। ইভেন আমাদের পাশে যে মিয়ানমারেও কিন্তু, মিয়ানমার না সরি থাইল্যান্ডে আছে, ওখানে পিএইচডি ডিগ্রি দিচ্ছে তারা প্রিসিশন এগ্রিকালচারে। অ্যাটলিস্ট তোমার যাতে কখনো মনে না হয় যে এই কথাটা আমি লাইফে কোনোদিন শুনি নাই, সেই কারণে এখানে অন্তত টপিক হিসেবে সেই জিনিসটা আনা যে হ্যাঁ আমি ওই যে আজকে যে একজন যেটা বললো যে সে ওই সেমিনারটাতে গিয়ে কিছু অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক কম, 129 আছে। আমার প্রথম ক্লাসে কিন্তু 176 ছিল। আমাদের 3টা সেকশনে মিলে প্রায় 300 জনের মতো অ্যাটেন্ডেন্স থাকার কথা, 50% এরও নিচে কিন্তু অ্যাটেন্ডেন্স। সো এই জিনিসগুলি কিন্তু তোমাদের ওখানে মাথায় থাকা আর উচিত। আমাদের স্টুডেন্টই আছে স্যার 243 জন। তাহলে দেখেন পরিমাণটা কত। কারণ এই জিনিসগুলি কিন্তু আমি পরীক্ষায় দিব, যারা ক্লাসে অ্যাটেন্ড না করবে তারা এগুলো মুখস্থ করে কোনোদিন ওইগুলি জানতে পারবে না। ঠিক একইভাবে মনে করো আমি একটা সমস্যা করেছিলাম, আমি যখন ওখানে পড়ালেখা শেষ করি, আমি ধরো ফর্মালি 83 আর ইনফরমালি 86 পর্যন্ত সো আমার পিএইচডির বিষয়বস্তু ছিল ক্রপ মডেলিং। পাগলের মতো দৌড়াইছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপার্টের কাছে, নো ওয়ান ক্যান হেল্প মি হোয়াট ইট ইজ। বাট এই ক্রপ মডেলিং দিয়ে কিন্তু পৃথিবীর অনেক দেশে এইরকম প্রিসিশন এগ্রিকালচারের মতো ডিগ্রি দিচ্ছে, পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, গ্রাজুয়েশনের মধ্যে। এটা তো পান্তাভাতের মতো তাদের কাছে, অথচ আমরা সেই জিনিসটা কিছুই তোমাদের বলি না। এই ক্রপ মডেলিংটা ঠিক প্রিসিশন এগ্রিকালচারের মতোই কথা আমি এখানে আনি নাই। তারপর একটু শুনে রাখো যে তোমার এখানে যেমন বলছে যে এরিয়াল ফটোগ্রাফি করে পার্টিকুলার লোকেশনের ওখানে সব ইনফরমেশন নিয়ে তারপরে ফসল করার জন্য আমরা ওখানে প্রেডিক্ট করব। ক্রপ মডেলিং ও এরকম একটা প্রেডিকশন, তোমার পার্টিকুলার কোন একটা এলাকার সয়েল, ক্রপ, এনভায়রনমেন্ট, এই তথ্য বিগত 10-15 বছরের নিয়ে তুমি কম্পিউটারের একটা প্যাকেজের মধ্যে ওটাকে তোমার বাফার ডাটা হিসাবে, স্টক ডাটা হিসাবে তুমি ওখানে রাখবা। রেখে পার্টিকুলার যে কোনো একটা এলাকার যে কোনো একটা ভ্যারাইটির, যে কোনো সয়েলের, যে কোনো এনভায়রনমেন্টের তুমি ইনপুটটা ওখানে জাস্ট বসিয়ে দিয়ে ওই এলাকার কোন ক্রপটা করলে ভালো হবে, কতটুকু নাইট্রোজেন দিলে ভালো হবে, কতটুকু ফসফরাস দিলে ভালো হবে, কোন সময় লাগালে ভালো হবে, কতটুকু সিড রেট দিলে ভালো হবে, সেই জিনিসগুলি একেবারেই কম্পিউটারের ভিতরে তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা যে কোনটা বেটার দিবে। এই কারণে ক্রপ মডেলিং কে বলা হয় গ্রো ইউর ক্রপ ইন কম্পিউটার। This is the crop modeling. So তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি স্যার? প্রিসিশন এগ্রিকালচার আর ক্রপ মডেলিং এর মধ্যে দুটো তো প্রায় কাছাকাছি টার্ম। কেমনে কাছাকাছি হলো? তোমার প্রিসিশন এগ্রিকালচারে বলছি তোমার এরিয়াল ফটোগ্রাফি করে তারপরে সেই ইমেজ থেকে তোমার ইনফরমেশন গুলো নিতে হবে। আর ক্রপ মডেলিং বলছি তোমার গত 10 বছরের তথ্য তোমার প্রিন্টিং ম্যাটেরিয়াল থেকে, রিসার্চ গবেষণার ফাইন্ডিংস থেকে তোমাকে কালেকশন করে সফটওয়্যারে থাকবে এবং সেই সফটওয়্যারের মধ্যে তোমার নতুন ইনপুট দিয়া এটার সাথে কম্পেয়ার করে তুমি বলে দিবা যে তোমারটা কিরকম হবে। দুইটা তো কমপ্লিটলি ডিফারেন্ট থিংস, এক জিনিস হলো না তো। তুমি কিভাবে দুইটার সিমিলারিটি স্যার, ক্রপ মডেলিং এ স্যার কি স্যার কোন স্যার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকবে? স্যার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করে স্যার। পুরা স্যার ম্যাথের mathematical। স্টুডেন্টরা স্যার ক্রপ মডেলিং করে স্যার। আমার এক ফ্রেন্ড আছে খুলনা ভার্সিটিতে, ওরা শুনলাম যে ক্রপ মডেলিং এর কাজ করে। হাজার হাজার ক্রপ মডেলিং আছে। তোমার এগ্রিকালচারের স্টুডেন্টরা ক্রপ মডেলিং করে। আমার পিএইচডির বিষয়বস্তুই ছিল ক্রপ মডেলিং। সো শুধু ম্যাথের স্টুডেন্টরা বললে হবে না। আমি তো বললাম যে গ্রো ইউর ক্রপ ইন কম্পিউটার।
এক কথায় যদি বলি, আমার সুপারভাইজার একটা এরকম জব ফেয়ার দিয়েছিল ক্রপ মডেলিং এর উপর, সে একদম তার কম্পিউটারের উপরে বড় করে টার্মটা লিখেছিল বোঝানোর আগে, অ্যাট্রাক্ট করার জন্য, যে গ্রো ইউর ক্রপ ইন কম্পিউটার। অর্থাৎ সফটওয়্যার থাকবে, আমরা যে কোনো সফটওয়্যার যদি ব্যবহার করতে চাই, সেই সফটওয়্যারের মধ্যে তো একটা বাফার হিসাবে একটা ডাটা ওখানে বসানো থাকে। সেই ডাটাটার মধ্যে আমি নিজে এটার মধ্যে কি এডিট করে আমার যে ইনপুট আছে সেই ইনপুট দিয়ে তার সেন্সিটিভিটি অ্যানালাইসিস করে যে তার রিঅ্যাকশনটা কিরকম আসে সেটা দেখবো। এই দেখাটাই হলো ক্রপ মডেলিং। এবং এটার জন্য যে তথ্যগুলি লাগে 3 ধরনের তথ্য মেনলি: সয়েল ডাটা, ক্রপ ডাটা, এনভায়রনমেন্ট ডাটা, লং টার্ম, কমপক্ষে 10 বছরের তথ্য। এই পরবর্তীতে তথ্যগুলি হ্যাঁ স্যার অ্যানালাইসিস করে, ডাটা অ্যানালাইসিস করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে। সফটওয়্যার দ্বারা ডেভেলপ করবে, যেমন এইরকম অনেক সফটওয়্যার আছে। ডিসেট একটা সফটওয়্যার আছে, DSSAT, ডিসেট, ডিসিশন সাপোর্ট সিস্টেম ফর অ্যাগ্রো টেকনোলজি ট্রান্সফার, সারা ওয়ার্ল্ডে ব্যবহৃত হচ্ছে। এপসিম, এরকম সিরিজ রাইস, সিরিজ মেইজ, এরকম অনেক মডেল আছে, ক্রপ মডেল আছে। এই মডেলগুলি তুমি যদি ইউজ করো, সেই মডেলের মধ্যে ওখানে গিয়ে তোমার পার্টিকুলার এলাকার যে কোনো ফসল সম্বন্ধে তার তথ্য ওখানে দিয়ে এটার সেন্সিটিভিটি অ্যানালাইসিস করলে তুমি ওখানে বলতে পারবে যে এটার রেসপন্সটা তোমার এখানে কিরকম আসে। এনিওয়ে, এই টার্মটা একটু তোমাদের ওখানে বললাম, যদিও আমাদের ওখানে মাল্টিপল ক্রপিং এর সাথে এটা অতটা রিলেভেন্ট না, প্রসঙ্গক্রমে চলে আসলো। তারপরে ধরো ওখানে আমার আছে কি এলএ ক্রপিং। এলএ ক্রপিংটা আর এগ্রো ফরেস্ট্রিটা অনেকটা একরকমই, অর্থাৎ এখানে ট্রি প্ল্যান্ট থাকবে এবং অ্যানুয়াল প্ল্যান্ট নিচে থাকবে, এবং ট্রি প্ল্যান্টটা যেটা, সেই ট্রি প্ল্যান্টের প্রুনিং করে তার যে ম্যাটেরিয়ালস গুলি যেগুলি পড়বে উপর থেকে, সেগুলি এদের ফডার হিসাবে অথবা সয়েল ডেভেলপমেন্ট হিসাবে আমরা ওখানে ইউটিলাইজ করব। এই যে দুইটা ক্রপের যে মিক্সচারে যে ফসলটা করা, এটাকে বলা হয় এলএ ক্রপিং। তারপরে আছে দেখো একটা ক্রপিং প্যাটার্ন। ক্রপিং প্যাটার্ন আমি পড়াবো তোমাদের পরের যে ক্লাসটা, সেই ক্লাসটাতে আমি ক্রপিং প্যাটার্ন পড়াবো, অর্থাৎ সিকুয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ ক্রপস ইন এ ক্রপিং ইয়ার। একটা ক্রপিং ইয়ার বলতে সাধারণত 1 বছরেই বলা হয়, একেবারে রেস্ট্রিক্ট না, 365 না, কম বেশি হতে পারে। একটা ক্রপিং ইয়ারের মধ্যে সিকুয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ একটার পরে আরেকটা, কোন ক্রপটার পরে কোন ক্রপটা যাবে তার যে অ্যারেঞ্জমেন্টটা, সেটাকে বলা হয় ক্রপিং প্যাটার্ন। তারপরে দেখো ক্রপিং সিস্টেম ওখানে আছে। ক্রপিং সিস্টেম বলতে যায় এই ক্রপিং সিস্টেমটার সাথে রিলেট করে তার যে রিসোর্স গুলি যেগুলি লাগবে, রিসোর্স গুলি হতে পারে সিড, হতে পারে ফার্টিলাইজার, হতে পারে ইরিগেশন ম্যাটেরিয়ালস, এবং আদার যে টেকনোলজি গুলি, অ্যাভেলেবল টেকনোলজি ওখানে লাগবে শুধু ক্রপ প্রোডাকশনের জন্য, তাকেই বলবো আমরা ক্রপিং সিস্টেম। তো ক্রপিং সিস্টেমের সাথে আরেকটা টার্ম যেটা আছে ফার্মিং সিস্টেম। শুধু ক্রপ না, ফিল্ড ক্রপ না, এটার সাথে লাইফ স্টক আসতে পারে, ফিশারিজ আসতে পারে, অন্য ওয়াইল্ড লাইফের জিনিস আসতে পারে। অর্থাৎ একটা কৃষকের দৈনন্দিন জীবনযাত্রার সাথে যেই যেই জিনিসগুলি ক্রপ, লাইফ স্টক, ফিশারিজ, অন্য ওয়াইল্ড লাইফ সহ যা কিছু জড়িত আছে তার দৈনন্দিন জীবনযাত্রার সাথে, তাদেরকে আমরা বলবো যে ফার্মিং সিস্টেম। তাহলে ক্রপিং প্যাটার্ন, ক্রপিং সিস্টেম, ফার্মিং সিস্টেম, এগুলি কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু ঝামেলা লাগানোর কোনো সুযোগ নাই। তারপরে দেখো আছে একটা মনোকালচার। মনোকালচার মানে ওই যে আমরা ওখানে বলেছিলাম একদম ফার্স্ট ক্লাসটাতে, মনোক্রপিং, মাল্টিপল ক্রপিং। আমরা যখন একটা ফসল শুধু এক সময় মাঠে ওখানে করব, তখন তাকে বলা হবে মনোকালচার। আর একের বেশি ফসল থাকলে তো তাকে বলতে হবে মাল্টিপল কালচার বা মাল্টিপল ক্রপিং। দেখো রোটেশন, রোটেশন স্যাররা পড়াবে, ওখানে আরেক স্যার পড়াবে, একদম পুরো একটা চ্যাপ্টারেই আছে। অর্থাৎ কোন ফসলটার পরে কোন ফসলটা যাব একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে। যেমন আমরা ওখানে এসে ক্রপিং প্যাটার্নে এসে বলছি 1 বছরের মধ্যে, কিন্তু ক্রপ রোটেশনটা কিন্তু 1 বছর না, আরো লঙ্গার টার্ম, ধরো 4 বছর বা 5 বছরের একটা রোটেশন। এই বছর এই পার্টিকুলার জমিটাতে কোন ফসলটা যাবে, তারপরে কোনটা যাবে, তারপরে কোনটা যাবে, এইরকম 10-12টা প্লট করে সেটাকে আমরা রোটেট করে কোন প্লটটাতে কোনটা যাবে সেটাকে যেটা করা হয় সেটাকে বলা হয় ক্রপ রোটেশন। সো দ্যাট একই জাতীয় ফসল যাতে একই জমিতে প্রতি বছর ওখানে না থাকে। তারপরে দেখো বলা আছে যে কম্পেনিয়ন ক্রপ। আমরা বলছি অলরেডি, ইন্টার ক্রপ অথবা সাবসিডিয়ারি ক্রপ অথবা কম্পেনিয়ন ক্রপ, এই যে জিনিসগুলি থাকে তাকেই বলা হবে যে একই জিনিস, ইন্টার ক্রপ একরকম। যেমন ওই যে বলছি আমরা হুইটের সাথে যদি চিকপি দিতে যাই, তাহলে চিকপিটাকে আমরা বলবো ইন্টারক্রপ যখন ইন্টারক্রপিং সিস্টেমে যাব। শর্টার ডিউরেশনের যে ক্রপটা সেটাকে বলবো ইন্টারক্রপ, এবং এই ক্রপটাকেই ওই কম্পেনিয়ন ক্রপও বলতে পারি, সাবসিডিয়ারি ক্রপও বলতে পারি। তারপরে দেখো একটা টার্ম আছে যে সিনার্জিস্টিক ক্রপিং। সিনার্জিস্টিক ক্রপিং অর্থাৎ একাধিক ফসল আমরা একসাথে মিক্সচার দিব, বাট এই মিক্সচারটা যখন দুইটার কম্বিনেশনে যখন আমাদের পজিটিভ রেজাল্ট দিবে, আমরা প্রায় যদি জানি যে হ্যাঁ এই কম্বিনেশনটা করলে আমরা ওখানে পজিটিভ, একটা আরেকটার জন্য কম্পিটিটিভ হবে না, ক্ষতিকারক হবে না, দুইটাকে বেনিফিট করবে বিভিন্নভাবে, এবং কম্বাইন্ড বেনিফিটটা যেটা সেটা বেশি হবে সিঙ্গেলের চাইতে। এই জাতীয় যে ক্রপিং এটাকে বলা হয় সিনার্জিস্টিক ক্রপিং। তারপরে দেখো অনেকগুলি একরকমই টার্ম, মিনিং শুধু টার্মগুলি ডিফারেন্ট। গার্ড ক্রপস আছে। গার্ড মানে কি? পাহারা। পাহারা কাকে দিবি?
ধরো একটা বাড়ি যদি থাকে বাড়ির সারাউন্ডিংস এ পাহারা দিবি। যখন আমাদের ক্রপ আসবে আমার ক্রপ থাকবে মাঝে এবং তার চতুর্দিক দিয়ে পাহারা দিবি। অর্থাৎ আইল যেগুলি আছে আইলগুলির মধ্যে যদি কোনো ফসল করি ভিতরের যে ফসলটা থাকবে তাকে যদি গার্ড করা হয়, গার্ড কিসের থেকে? যে কোনো হ্যাজার্ড থেকে। ধরো হ্যাজার্ড আসতে পারে, বন্যা হয়েছে, আমরা তোমাদের 4-1 পড়েছি, আমিই পড়েছি, বন্যা হয়েছে, চতুর্দিকে কচুরি পানা জাতীয় উইড একদম ভাসতেছে, আমি একটা ফসল ওখানে করলাম, ধরো ডিপ ওয়াটার রাইস করলাম, তো বন্যার পানিতে তো ডিপ ওয়াটার রাইসকে পানির নিচে নিতে পারবে না, বাট যদি কচুরি পানা আসে সেই জমিতে ঢোকে সে কিন্তু একদম গাছকে আমার নিচে ফেলে দিতে পারবে। এই কারণে ওই ফসলটা লাগানোর আগে তার সাইড দিয়ে আমি যদি ধইঞ্চা গাছ লাগিয়ে দিই, ধইঞ্চা গাছ অনেক বড় হয়ে যাবে, যখন কচুরি পানা আসবে সেটা ধইঞ্চাকে বাধা দিবে যাতে ওই ফিল্ডে ঢুকতে না পারে। এই অবস্থায় ওই ধইঞ্চা আইলে যে ধইঞ্চাটা আছে তাকে বলবো আমরা গার্ড ক্রপ। আমার মেইন ক্রপ ভিতরে থাকবে, এটাকে পাহারা দিবে যেটা, সেটাকে বলা হবে গার্ড ক্রপ। একইভাবে দেখো আরেকটা টার্ম আছে যে অগমেন্টিং ক্রপিং। অগমেন্টিং ক্রপিং বা ক্রপস when subcrops sown to supplement the yield of main crop। আমরা ওই উদ্দেশ্যেই করব, আমাদের উদ্দেশ্যই তো আছে যে আমার যে ইন্টারক্রপ করব দুইটাই কমপ্লিমেন্টারি হবে, কম্পিটিটিভ হবে না, বাট যেই ক্রপটাকে আমরা সাবক্রপ হিসাবে করব সে মেইন ক্রপটাকে কিছু উপকার করবে। যেমন ধরো আমরা যদি সিরিয়ালের সাথে লিগিউম করি, ভুট্টার সাথে আমরা মুং বিন করলাম, সো মুং বিনের হ্যাবিট আছে যে সে সিম্বায়োসিস করে নাইট্রোজেন ফিক্সেশন করি, তাহলে এই যে মুং বিনটা যেটা সেটাকে বলবো আমরা অগমেন্টিং ক্রপ। ভুট্টার সাথে মুং বিন কম্বিনেশন করলে সেই ভুট্টাটাকে না আমরা মুং বিনটাকে বলবো অগমেন্টিং ক্রপ। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমরা ওখানে ইয়ার্ড লং বিন তোমার করি যে ভুট্টার সাথে, সেখানে ভুট্টা ইয়ার্ড লং বিন ভুট্টাকে বেনিফিট করবে, আবার ভুট্টাও কিন্তু ইয়ার্ড লং বিনকে বেনিফিট করবে, কারণ ওই ইয়ার্ড লং বিনটা ভুট্টা গাছে বিয়ে উপর উঠবে, তখন দুইটারই কিন্তু সেরকম তার অগমেন্টিং ক্রপ তুমি ওখানে বলতে পারো। দেন আরেকটা টার্ম আছে দেখো প্যারালাল ক্রপিং। প্যারালাল ক্রপিংটা মানে একই রকম টার্ম। দেখো আন্ডার দিস ক্রপিং টু ক্রপস আর সিলেক্টেড হুইচ হ্যাভ ডিফারেন্ট গ্রোথ হ্যাবিটস এন্ড হ্যাভ এ জিরো কম্পিটিশন। গ্রোথ হ্যাবিট দুই রকম থাকবে বাট কম্পিটিশন থাকবে না। তাহলে কম্পিটিশন থাকবে না, এইটাই তো কনসেপ্ট আমাদের ইন্টারক্রপিং এর। সো ইন্টারক্রপিং এর কনসেপ্টটার সাথেই কিন্তু প্যারালাল ক্রপিং যায়। একের বেশি ফসল মাঠে থাকবে এবং দুইটার স্ট্রেচার দুই লোকেশনে থাকবে এবং একটা আরেকটাকে কোনো ইন্টারফেয়ার করবে না। এই জাতীয় যখন আমরা করব তখন তাকে বলবো আমরা প্যারালাল ক্রপিং। তাইলে এখানে দেখো এক্সাম্পল বলছে মুগ বিন উইথ মেইজ, এটাকে যেমন প্যারালাল ক্রপিং এ আমরা বলতে পারি, একইভাবে এটাকে কিন্তু আমরা অগমেন্টিং ক্রপস বলতে পারি, একইভাবে এটাকে কিন্তু আমরা ওই যে সাবসিডিয়ারি ক্রপ বা কম্পেনিয়ন ক্রপস ওখানে বলতে পারি। তারপরে দেখো আরেকটা টার্ম আছে যে মাল্টি স্টোরিড ক্রপিং। স্টোরিড মানে বিভিন্ন তালা সিঁড়ি, একটা বিল্ডিং এর যখন একতলা দোতলা তিনতলা থাকে এরকম যখন একটা ফসলও আমরা একতলা দোতলা তিনতলা এরকম করে করতে পারি তখন তাকে বলবো মাল্টি স্টোরিড ক্রপিং। তাহলে এই একতলা দোতলা তিনতলা করার সুযোগ আছে কোথায়? বিশেষ করে হিলি এরিয়া। সো হিলি এরিয়াতে যদি হয়, ইভেন তোমার প্লেন ল্যান্ডও করতে পারো, বিভিন্ন স্ট্রেচারে থাকলো, উপরের দিকে একটা গাছ থাকলো, মাঝে আর একটা গাছ থাকলো, নিচে আর একটা গাছ থাকলো, এইরকম প্যাটার্নে যখন আমরা ফসলটা করবো, সাধারণত হিলে এই কারণে বললাম, হিলকে আমরা ওই যে স্টেয়ার করি, কন্ট্যুর ক্রপিং যেটাকে বলছি, এরকম করে স্টেয়ার করে উপরের স্টেপে একটা, তার মাঝেরটাতে একটা, নিচেরটাতে একটা, এরকম করে যদি করা যায়। অথবা প্লেন ল্যান্ডে যেমন দেখো ইউক্যালিপটাস গাছ থাকলো, তার মধ্যে পাপায়া থাকলো, ইউক্যালিপটাসের হাইট সবচেয়ে বেশি, তারপরে পাপায়া থাকলো হাইট একটু কম, তারপরে বারসিম অর্থাৎ সিম জাতীয় কোনো গাছ নিচে থাকলো, এরকম 3 স্টেয়ারে গাছ যখন থাকবে তখন তাকে আমরা বলবো মাল্টি স্টোরিড ক্রপিং। স্যার হ্যাঁ বলো। স্যার অগমেন্টিং যে ক্রপটা বললেন, আমরা যখন ইন্টারক্রপিং করি ওখানেও তো এভাবেই করি যে আমার মেইন ক্রপটাকে যেন সেটা সাপোর্ট দেয়। আমরা তো কখনো সবটাতেই তোমাকে বললাম একটা কিন্তু আরেকটার সাথে চলে যেতে পারে, বাট এই কথাটা তোমার ওখানে আসবে যে অগমেন্টিং ক্রপ যখন আমরা করব, আমরা ওই যে কম্পেনিয়ন ক্রপ যেটা সেটাকেই আমরা অগমেন্টিং ক্রপ বলতে পারি। এই কথাটা তো আমি তোমাকে বলে আসলাম ওখানে। বাট ওখানে যখন প্যারালাল ক্রপ আমরা করব, সেই প্যারালাল ক্রপের সাথে কিন্তু প্যারালাল ক্রপ আর অগমেন্টিং ক্রপ এক্সাম্পল সেম, মুং বিন উইথ মেইজ, বাট তোমার ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্ট হতে হবে, বাট সেম থিঙ্কিং। প্যারালাল যখন হবে দুইটাই আমরা একসাথে করবো, একটা আরেকটার জন্য কোনো কম্পিটিশন করবে না, দুইটা প্যারালাল ক্রপিং, অর্থাৎ একের বেশি ফসল আমার মাঠে থাকবে, দুইটাই বেনিফিট পাবে। আর যখন অগমেন্টিং ক্রপ আমরা করব, ওই যে সাবসিডিয়ারি ক্রপটা যেটা করবে সেই ক্রপটা মেইন ক্রপটাকে বেনিফিট দিবে, তখন সাবসিডিয়ারি ক্রপটাকেই আমরা বলবো অগমেন্টিং ক্রপ। আবার যখন সাবসিডিয়ারি ক্রপ ওখানে বলতে যাব তখন আমরা বলবো যে একটা মেইন ক্রপ থাকবে, মেইন ক্রপের সাথে অন্য ফসলটা যেটা দিব সেটাই হবে আমাদের সাবসিডিয়ারি ক্রপ। জি স্যার। ওকে,
আর কেউ? আমার শেষ কিন্তু এখানেই, কারো কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারো। স্যার ইকুইভ্যালেন্ট ইল্ড অফ হুইটটা যেটা সেটা আবার একটু বলে ভালো হতো। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ইল্ড অফ হুইট, ধরো ওই যে তোমাকে বললাম যে আমার যখন এই ক্যালকুলেশন গুলি করব, আমি যদি 2টা ক্রপ করি, 2টা ক্রপ একসাথে মিক্সচার করি, তাহলে আমার 3টা প্লট লাগবে। আমি যদি 3টা ক্রপ করি তাহলে আমার 4টা প্লট লাগবে। কি কারণে? ওই যেই ক্রপ গুলি করবো এগুলি মিক্সচার দিয়ে একটা প্লটে করব, আর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা শুধু একটা একটা ক্রপ ওখানে করব। সো যখন আমি হুইটের সাথে চিকপি মিক্সচার করব, তাহলে একটা প্লটে আছে কি আমার হুইট আছে এবং চিকপি আছে, দুইটাই একসাথে মিক্সচার করে ফেলে দিলাম। এই প্লটটা থেকে কিছু হুইটের ইল্ডো আসবে, কিছু চিকপির ইল্ডো আসবে। আর পাশে যে আরো 2টা প্লট করলাম, একটাতে শুধু হুইট থাকবে আর একটাতে শুধু চিকপি থাকবে, অর্থাৎ হুইট সোল এবং চিকপি সোল। তাহলে আমার হুইটের ইকুইভ্যালেন্ট ইল্ড যখন বাইর করব, উপরে যখন মিক্সচারটা যেটা দিলাম সেই মিক্সচারের মধ্যে আমার আছে কি হুইট এবং চিকপি দুইটা। যেমন আমি বলেছিলাম যে গরু এবং ছাগল দুইটা যোগ করলে কিছুই হয় না, এখানেও যদি আমি 2 কেজি হুইট পাই আর 1 কেজি চিকপি পাই, এই দুইটাকে একসাথে যোগ করে 3 কেজি, আমি কিছুই বলতে পারবো না। সো এই 3 কেজি কিছু বলার জন্যই আমার এখানে ইকুইভ্যালেন্ট ইল্ড আসবে। ইকুইভ্যালেন্ট ইল্ডটা আসতে পারে হুইটের ইকুইভ্যালেন্ট অথবা চিকপির ইকুইভ্যালেন্ট, যেটাই তুমি করো। তাহলে কিভাবে আসবে মনে করো, যদি আমি হুইটের ইকুইভ্যালেন্ট করি তাহলে কি আছে, উপরে আছে আমার হুইট এবং চিকপি আর নিচে আছে আমার হুইট। নিচে হুইটটা কোনটা? সোল ক্রপের হুইট। তাহলে এই উপরের যদি আমি হুইট ইকুইভ্যালেন্ট করতে যাই, ওখানে হুইট এবং চিকপি আছে, এই চিকপিটা যতটুকু আসছে সেটাকে বিক্রি করে কত কেজি হুইট পাওয়া যাবে, সেইটা চিকপিটাকে কনভার্ট করে যতটুকু হুইট আসবে সেটা যখন যোগ করব, তাহলে আমার হুইট প্লাস হুইট হয়ে গেল ইন্টারক্রপের, সেইটা ডিভাইডেড বাই সোল হুইট যখন করব তখন এটাকে বলবো হুইট ইকুইভ্যালেন্ট ইল্ড। ওই ডিভাইডেড বাই হুইট আর ওখানে লাগবে না, ইকুইভ্যালেন্ট ইল্ড ক্যালকুলেট করতে গেলে আমার আর ওখানে লাগবে না, সেটা ডিভাইডেড বাই লাগবে না, রেশিও বের করতে গেলে লাগবে। শুধু কেবল ইকুইভ্যালেন্ট ইল্ড আসবে যে উপরে যেটা মিক্সচারটা আমরা পেলাম 2 কেজি হুইট প্লাস 1 কেজি চিকপি, তাহলে 2 কেজি হুইট 1 কেজি চিকপিকে আমি বিক্রি করলাম, যেটা বললাম যে 80 টাকা দরে বিক্রি করলাম, 80 টাকা বিক্রি করে ওখানে আমি কিনতে পারবো 40 টাকা করে, যদি হুইট হয় তাহলে 2 কেজি হুইট কিনতে পারবো। তাহলে আমার এবার যোগ করবো কি, আগে ছিল 2 কেজি হুইট প্লাস 1 কেজি চিকপি, আর এখন আমি করবো যে 2 কেজি হুইট প্লাস 2 কেজি হুইট, তাহলে হলো কি মোট 4 কেজি হুইট বলতে পারবো। এখানে হুইটের সাথে হুইট যোগ করছি, হুইটের সাথে চিকপি যোগ করার কোনো সুযোগ এখানে আর নাই। ক্লিয়ার কিনা এবার? জি স্যার। এখন স্যার রেশিও বের করার সময় তখন আমি হুইট দিয়ে ভাগ করব। ওই যে হুইটটা নিচে থাকবে যেটা, এটা দিয়ে ভাগ করবা, কারণ হুইটের সাথে হুইটের কম্পারিজন আমি করতেছি, আমি সোলে করলে কতটুকু হুইট পেতাম আর ইন্টারক্রপে করলে কতটুকু হুইট আমি পেলাম, যেই বেনিফিটটা আসলো সেটাই আমার রিটার্ন। একই ইউনিটে নেওয়া ছাড়া তুমি ওখানে কম্পারিজনটা করতে পারবে না, উদ্দেশ্যটা হলো এটা আর কি আমার। আর কারো কোনো প্রশ্ন? যদি না থাকে শেষ, আমার পরের ক্লাসে চলে যাও, 11টা বেজে গেছে, 11:05। রেশিওতে বলেছেন যে মানে আমরা ইল্ডটা দিয়ে করব, কিন্তু কোন পার্সপেক্টিভে করছি সেটার পরিমাণটা বা সেটার ইউনিটটা বসাবো। তো ওখানে তো স্যার যদি 4 মিটার স্কয়ারই করা হয় তখন স্যার আসলে মানটা কিভাবে বসাবো? 4 তো থাকতেছে না, আমার নিচে তো 1 চলে আসতেছে। আমরা ওই যে তুমি এখানে খেয়াল করো, আমরা যখন ওই যে 4:1 যখন বেনিফিট কস্ট চিন্তা করছি, আমার উপরে ছিল ধরো 70,000 টাকা, নিচে ছিল 50,000 টাকা। তা আমি কি করেছি, 70,000কে 50,000 দিয়ে ভাগ দিয়েছি, 70,000কে 50,000 দিয়ে ভাগ দিয়েছি, তখন হয়ে গেছে কিন্তু আমার 1:something, তাই না? জি স্যার। তো এখানেও তো আলটিমেটলি তাই হবে, ধরো উপরে আমার 4 কেজি আসলো, নিচে 3 কেজি আসলো, তাহলে আমি যখন 4 কে 3 দিয়ে ভাগ দিব তখন 1 পয়েন্ট সামথিং হয়ে যাবে, তাহলে আমার এই রেশিওটা হয়ে যাবে 1:1 পয়েন্ট সামথিং। জি স্যার, মানে ইল্ডটা দিয়ে আমি হচ্ছে ক্যালকুলেশনটা করব। এক্স্যাক্টলি ওইটা দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে সেটাই হলো আমার ওখানে বেনিফিট বা লস। জি স্যার। কনসেপ্টটা ওকে। এরপরে ক্লাস আছে? সো আমাদের আজকের জন্য এখানেই শেষ, আমরা নেক্সট সম্ভবত রবিবার, সো রবিবারে আমরা ক্রপিং প্যাটার্নে চলে যাব। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো।